আচ্ছা, আজকে আমরা কথা বলবো। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কমপ্লায়েন্সের কিছু পার্ট। আগের দিনের যে কনফিগারেশন গুলো ছিল ওখানে কিন্তু তার কোনো বুঝতে অসুবিধা নেই। সো কমপ্লায়েন্সের আসলে আরো অনেক কাজ আছে অথবা আরো কনফিগারেশন আছে যেগুলো আসলে আমাদের এই কোর্সের সঙ্গে রিলেটেড না। যতটুকু দেখানোর দরকার আমি দেখিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আর এখন আমরা দেখবো হচ্ছে শেয়ার পয়েন্ট। যদিও শেয়ার পয়েন্ট OneDrive একটা একটার সাথে কানেক্টেড, OneDrive এর সাথে অনেকে হচ্ছে শেয়ার পয়েন্টটা শেষ করে ফেলায়, বাট আমি এটা রেখেছি কারণ এটার সঙ্গে পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট এগুলো রিলেটেড। আমার মনে হচ্ছে এগুলো হচ্ছে লাস্টের দিকে দেখানোটাই হয়তো ভালো হবে। তো শেয়ার পয়েন্ট দিয়ে আমরা কি কাজ করি অ্যাকচুয়ালি আপনারা কতটুকু জানেন অথবা কতটুকু কাজ করতে পেরেছেন অপারেশন, কাজ করার সুযোগ হয়েছে যদি একটু শেয়ার করেন। ভাই আসলে শেয়ার পয়েন্ট দিয়ে ওইভাবে কাজ করা হয়নি। আমি যতটুকু টুকটাক কাজ করেছি কোনো ফাইল শেয়ার দেওয়ার জন্য। হুম। অ্যাকচুয়ালি কোনো বড় কোনো ফাইল আচ্ছা। অথবা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে হুম। লগ ইন করা যায়, লগ ইন করতে হয় মেইল, নির্দিষ্ট মেইল টেল দিয়ে, এইগুলা টুকটাক দেখেছি আর কি, বাট ডিটেলস কিছু জানি না। আচ্ছা, শেয়ার পয়েন্টে বেসিক্যালি আমরা ফাইল শেয়ারিং, যেমন যেটা ফার্স্টে বলা হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট, স্টুডেন্ট শেয়ার ফাইলস, দেন হচ্ছে ফাইন্ড ডক্স, গ্রুপ বাই স্পেসিফিক লগ, ম্যানেজ পারমিশন, এগুলো আমরা জানি। ডকুমেন্ট ম্যানেজমেন্টের পার্টটা আমরা মোটামুটি সবাই কভার করেছি। বাট এটা ছাড়াও শেয়ার পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ ক্রিয়েট করতে পারি, বিভিন্ন ধরনের ইন্টারনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, অথবা যদি এরকম কোনো ইয়ে থাকে, কোম্পানির রিকোয়ারমেন্টস থাকে যে আমরা কোনো একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্ট বেস আমরা একটা সাইট ক্রিয়েট করতে পারি। মানে এই প্রজেক্ট রিলেটেড যত আপডেট যা কিছু হোক না কেন সবকিছু এই সাইটের মধ্যে আমরা আপডেট করে কাজ করব। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে ওই প্রজেক্টে আপনি ওই প্রজেক্টে, দ্যাট মিনস ওই শেয়ার পয়েন্টের যে সাইটটা আমরা ক্রিয়েট করলাম প্রজেক্ট নামে, ওখানকার যারা মেম্বার থাকবে অথবা যাদেরকে আমরা ভিউ করাবো তারা হচ্ছে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তার কাছে জিজ্ঞেস করতে হবে না যে আজকে কি হলো, কালকে কি হলো, এরকম কিছু নেই। হুম। প্রতিনিয়ত যে কাজগুলো আপনি এখানে হচ্ছে আপডেট করতে পারবেন। আর মেইনলি হচ্ছে আমরা যেটা করি ইন্টারনাল ওয়েবসাইট। কারণ একটা কোম্পানিতে যদি আপনি একটা ওয়েবসাইট করতে যান সেক্ষেত্রে যেটা হয়, পাবলিকের পাবলিকলি যদি আপনি অ্যাক্সেসিবল করতে চান সেটা দ্যাট ইজ ডিফারেন্ট টপিক, সেই ডিসকাশন আমরা যাচ্ছি না। বাট যদি ইন্টারনাল ওয়েবসাইট হিসেবে আপনি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, এটার জন্য কিন্তু আপনার একজন ওয়েব ডেভেলপার দরকার। বাট এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আপনার ওয়েব ডেভেলপারের বেশ কস্টিং আছে। তারপর হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেলে হবে না, সেটা হচ্ছে মেনটেনেন্স অনেক ব্যাপার থাকে আর কি। ব্যাকএন্ড ডেভেলপারের বিভিন্ন কাজ থাকে। তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করার জন্য অথবা কস্টিংটা কমিয়ে নিয়ে আসার জন্য মাইক্রোসফট আসলে যেটা করে, মানে আপনার কাজগুলোকে ইজি করে দেয়। আপনি ওই এটাই পাবেন, ওই ফ্লেভারটাই পাবেন অথবা ওই ভাইবসটা পাবেন, কিন্তু আপনার কস্টিংটা কম, হ্যাঁ কমে যায়, দেন হচ্ছে আপনি ওই ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন। এই কারণে হচ্ছে মূলত ইন্টারনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা শেয়ার পয়েন্টটাকে ইউজ করতে পারি। যেমন সেকেন্ডটা বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, বিল্ড ইন্টারনাল ওয়েবসাইটস, ম্যানেজ নিউজ, ব্লগস, ইমেজেস, ভিডিওস, মানে আপনি সবকিছু একটা ওয়েবসাইটে যা যা থাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট, অনেক সময় ব্লগ সাইট থাকে, তারপর বিভিন্ন হচ্ছে অডিও ভিডিও ফাইল থাকে, হ্যাঁ, সবকিছু আমরা এখানে আপলোড দিয়ে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই জন্য বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। যে কোনো ধরনের কন্টেন্ট আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন একটা ইন্টারনাল ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে। এরপর হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট, নলেজ ম্যানেজমেন্ট, এটাও ঠিক একই ক্যাটাগরি পড়ে। মানে আপনি ডিপেন্ড করছে হচ্ছে আপনি ওই সাইটটাকে আসলে কোন পারপাসে ক্রিয়েট করতে চাচ্ছেন। সে নলেজ বেস হতে পারে অথবা যে কোনো পারপাস হতে পারে। আমরা চাইলে এখানে ই কমার্সের সাইট, যেমন এটা আমরা ইন্টারনাল হিসেবে ক্রিয়েট করতে পারি, যদি আসলে এখানে কোনো কাজ নেই ইন্টারনাল ই কমার্স সাইট। বাট বললাম যে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা আগে ডিসকাস করেছি, যেমন শেয়ার প্রজেক্ট ইনফরমেশন, একটা প্রজেক্টের বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি শেয়ার করার জন্য শেয়ার ফোনটাকে ইউজ করতে পারেন। তারপর উইকলি কি ধরনের টাস্ক, অথবা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের উইকলি মিটিং করি, মিটিং এর ইয়ে থাকে, বিভিন্ন ধরনের এজেন্ডা থাকে, অথবা আমরা টাউন হল থাকে, তারপর আমরা বিভিন্ন কাস্টমার এন্ডে যাই, কাস্টমার এন্ডে বিভিন্ন মিটিং মিনিটস থাকে। আজকে কি ডিসকাশন হলো, তো সবকিছু আপনি প্রজেক্ট, একটা প্রজেক্টের মতো করে, মানে নাম দিলেন প্রজেক্ট, এটাও একটা ইন্টারনাল ওয়েবসাইট অথবা ব্লগ হিসেবে কাজ করবে, এখানে আপনি সবকিছু আপডেট দিবেন। বোঝা গেল? আচ্ছা, তো শেয়ার পয়েন্ট এবং ওয়ান ড্রাইভ দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল বিভিন্ন শেয়ার করে থাকি। বেসিক্যালি ওয়ান ড্রাইভটা
আমাদের স্টোরেজ হিসেবে কাজ করে। আর শেয়ার পয়েন্ট হচ্ছে আপনার ডকুমেন্ট লাইব্রেরি। সহজ কথা হচ্ছে ডকুমেন্ট লাইব্রেরি। এখানে আপনার সমস্ত ডকুমেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট, নলেজ ম্যানেজমেন্ট, যেগুলো একটু আগে ডিসকাস করলাম, এগুলো নিয়ে কাজ করা হয় মূলত। এছাড়াও মাইক্রোসফট এখন হচ্ছে বিভিন্ন ধরনের আরো অনেক অ্যাপ্লিকেশন অথবা সার্ভিস, যেটাই আমরা বলি না কেন, সেগুলোর সঙ্গেও আমরা শেয়ার পয়েন্টটাকে কানেক্ট করে কাজ করতে পারি। মানে শেয়ার পয়েন্টটাকে আমরা ডেটাবেস হিসেবে ইউজ করতে পারি। যেহেতু আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট বলছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট, তারপর ডকুমেন্ট ম্যানেজমেন্ট, দ্যাট মিনস যেমন নেক্সট আমরা ডিসকাশন করব হচ্ছে পাওয়ার অ্যাপস অথবা আদার্স যে সার্ভিস আছে, সেগুলোর সঙ্গে অনেক সময় আমাদের দরকার হয় ডেটাবেস। তো ডেটাবেস হিসেবে ইনফরমেশন গুলো স্টোর করার জন্য আমরা ফাইল শেয়ার পয়েন্টটাকে ইউজ করতে পারি এক্ষেত্রে। বাট সেগুলোর সঙ্গে আপনার ওই লিঙ্কটা করাতে হবে, এমনিতে অটোমেটিকলি হবে না, সেগুলো হচ্ছে লিঙ্ক করে কাজ করতে হবে। যেমন এরপর সরি, এরপর হচ্ছে পাওয়ার অ্যাপস। পাওয়ার অ্যাপস কি কাজ করে বেসিক্যালি, এনি আইডিয়া? আমরা থিওরি একটু জেনে নিয়ে তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি চলে যাবো, তারপর করে দেখবো যেগুলো আসলে কিভাবে কাজ করে। এনি আইডিয়া পাওয়ার অ্যাপস কি পারপাসে মাইক্রোসফট নিয়ে আসছে এটাকে? একটা ছোট একটা লাইন লেখা আছে, এটা লেখা দেখে বুঝছেন কিনা কোনো কিছু? মানে যারা কোডিং পারে না, হুম। একটা অ্যাপস কিভাবে কাস্টমাইজ করতে পারে এবং অ্যাপস করা আছে সেটাকে কাস্টমাইজ করার জন্য আসলে মানে পাওয়ার অ্যাপস ইউজ হয়। মানে কোডিং ছাড়া যারা আপনার এটা ইউজ করা যায়। ভেরি সিম্পল। ধরেন যে আপনি একজন আহ, আপনার কোম্পানি কাস্টমাইজ করে একটা অ্যাপস ক্রিয়েট করতে চাচ্ছেন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন অথবা কাস্টমাইজ অ্যাপ্লিকেশন আপনি করতে চাচ্ছেন। এখন এটার জন্য তো আমাদের একজন কি লাগবে, অ্যাপস ডেভেলপার লাগবে কিনা? চাইলে তো আপনি যে কোনো অ্যাপস নিজে তো আর ক্রিয়েট করতে পারবেন না, পারবেন নাকি? এটা তো সম্ভব না, এটা পসিবল না। সো এটা করতে গেলে আমার কোডিং জানতে হবে। যিনি অ্যাপস ডেভেলপার ইনি ভালো জানেন। সো আপনি অ্যাপস ডেভেলপার ছাড়াও মাইক্রোসফটের পাওয়ার অ্যাপসের মাধ্যমে আপনার মতো করে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবেন। এবং এটার ব্যাক এন্ডে ডেটাবেস হিসেবে আমাদের শেয়ার পয়েন্টটাকে আমরা, সরি, এটার ব্যাক এন্ডে আমরা শেয়ার পয়েন্টটাকে ইউজ করতে পারেন। দ্যাট মিনস একটা অ্যাপ্লিকেশন যখন আমার একজন ইউজার ইউজ করবে, তখন বিভিন্ন ধরনের সে কি করবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন সে ইনপুট দেয়। ধরেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আরো অনেক ইনফরমেশন হতে পারে। বিভিন্ন ফর্ম আমরা হচ্ছে সাবমিট করি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই ক্ষেত্রে দেখা যায় ব্যাক এন্ডে হচ্ছে শেয়ার পয়েন্টটা কানেক্টেড থাকে। সুবিধা হচ্ছে আপনি এই যা ইনপুট দিবেন সবকিছু আপনার শেয়ার পয়েন্টে যে জমা হবে। সো বেসিক্যালি পাওয়ার অ্যাপসটা ইউজ করা হয়ে থাকে, এটা একটা টুল। এই টুলের মাধ্যমে আমরা একজন অ্যাপস ডেভেলপার হওয়া না সত্ত্বেও উইদাউট এনি কোডিং নলেজ উই ক্যান ইজিলি ক্রিয়েট কাস্টমাইজ অ্যাপ্লিকেশন, কাস্টম অ্যাপ্লিকেশন। গট ইট? ওকে, নেক্সট আসেন পাওয়ার অটোমেট। পাওয়ার অটোমেটটা অ্যাকচুয়ালি আমরা আমাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের টিকিট থাকে না, টিকিট জেনারেট, বিভিন্ন ওয়ার্ক ফ্লো, এনি আইডিয়া পাওয়ার অটোমেট নিয়ে? এবং এটাতে অনেকে ইন্টারেস্টেড আছেন পাওয়ার অটোমেটটা আসলে কিভাবে কাজ করে। এটা এই কোর্সে খুব বেশি নেয়, জাস্ট আপনাদেরকে যা একটু দেখানো, মানে ফ্লোটা আসলে কিভাবে কাজ করে ওইগুলো একটা দেখাতে পারি। বাট মূলত হচ্ছে এই যে তিনটা দেখালাম, শেয়ার পয়েন্ট, পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট, সাথে আরেকটা আছে পাওয়ার বিআই। এই পাওয়ার প্ল্যাটফর্ম নিয়ে আলাদা ট্রেনিং আছে, এবং আপনি চাইলে শুধুমাত্র এই যতগুলো ট্রেনিং মানে এতদিন পর্যন্ত যা যা আপনাদেরকে শেখানো হয়েছে, আপনারা এইগুলো মানে এইগুলো না করে যদি চান যে না আমি শুধুমাত্র পাওয়ার প্ল্যাটফর্মে ক্যারিয়ার করতে চাই, সেটাও পসিবল। তাহলে আপনাকে পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট, পাওয়ার বিআই, শেয়ার পয়েন্ট, এগুলো খুব ভালো মতো জানতে হবে। এখানে যে পরিমাণ কাজ আছে আপনি সেই পরিমাণ কাজ শেষ করতে পারবেন না। তো পাওয়ার অটোমেটটা বেসিক্যালি কাজ করে হচ্ছে ফ্লো হিসেবে কাজ করে। ফ্লো কিরকম? সে ফর এক্সাম্পল আমাদের যে কোম্পানি বিভিন্ন ধরনের আইটি হেল্প ডেস্কের টিকিট থাকে, আপনারা কেউ টিকিট ইউজ করেন কি আপনাদের অর্গানাইজেশন গুলোতে? ধরুন যে কোনো একটা এন্ড ইউজার প্রবলেম ফেস করলো যে আমার প্রিন্টার, শেয়ার প্রিন্টারটা ঠিকঠাক মতো কাজ করছে না, উনি কি ম্যানুয়ালি করেন নাকি কোনো টিকিটিং সিস্টেম ইউজ করেন?
টিকিটিং সিস্টেমটা হচ্ছে সে পোর্টালে যাবে, পোর্টালে যে তার প্রবলেমটা সে রেজ করবে, টিকিট জেনারেট করবে, এটাকে বলছে টিকিটিং সিস্টেম। আই এম ফেসিং প্রিন্টার শেয়ারিং এরকম কিছু একটা লিখে দিল, অথবা আমি ল্যাপটপের অডিও অডিও পাচ্ছি না, অথবা এই ঝামেলা হচ্ছে না, আমাদের আইটি হেল্প ডেস্ক রিলেটেড যত প্রবলেম হয় আর কি। তো এই ধরনের সাপোর্ট গুলো আমরা দেখা যায় আমাদেরকে ফোন করে আমরা ম্যানুয়ালি করি। বাট যদি একটা টিকিটিং সিস্টেম থাকে, টিকিটিং সিস্টেম আসলে কি হয়, প্রথমত টিকিটটা আসে এবং আইটি এক্সিকিউটিভের কাকে কাকে অ্যাসাইন করবে সেটাও কিন্তু মেনশন করা যায়, যে আমার একটা প্রবলেম আসলো সেটা আমি কাউকে অ্যাসাইন করলাম, তার মানে কি এটা কিন্তু একটা ওয়ার্ক ফ্লো, একটা ফ্লো হিসেবে কাজ করে। সো হয়তো আপনার টিম লিডার হচ্ছে আপনাকে অ্যাসাইন করলো, অ্যাসাইন করার পরে কি হলো, ওই টিকিটটা আপনার কাছে চলে যাবে এবং আপনি মেইলে একটা নোটিফিকেশন পাবেন, পাবেন কিনা, যখন আপনাকে অ্যাসাইন করা হবে তখন হচ্ছে একটা মেইলে নোটিফিকেশন পেলেন, তার মানে এটা একটা ওয়ার্ক ফ্লো। অ্যাসাইন করলেন, আপনি জিনিসটা পেলেন, কিন্তু আপনি একটা নোটিফিকেশন পেলেন। আচ্ছা, এটা হওয়ার পরে আপনি বুঝলেন যে আমার একটা টাস্ক আসলো, এখন কাজ কি, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ওই ইউজারের অথবা যিনি হচ্ছে টিকিটটা রেজ করেছেন উনি ডিটেলস উনি বলা আছে ওখানে, ওনার নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলা যে আপনি আসলে কি প্রবলেম ফেস করছেন। আচ্ছা, যদি বলে আমি এই প্রবলেম ফেস করছি, আপনি কানেক্টেড হলেন, কানেক্টেড হয়ে কাজ করলেন, কাজ শেষ করলেন, কাজ শেষ করার পরে আপনি যে টাস্কটা কমপ্লিট হলো, মানে আপনাকে যে অ্যাসাইন করা হলো, টাস্কটা তো আসলে কমপ্লিট হয়েছে কিনা আপনি বুঝবেন কি করে, অথবা আপনার আইটি আপনি এটা বুঝাবেন কি করে রিপোর্ট আকারে, তখন হচ্ছে আমরা চাইলে এটাকে এই টাস্কটাকে অথবা এই টিকিটটাকে রিজলভ করতে পারি অথবা সলভ করি। এক একজন এক এক ভাবে হচ্ছে যে থাকে, বিভিন্ন টার্ম ইউজ করে, যে আমার এটা টিকিটটা ক্লোজ অথবা কমপ্লিট অথবা রিজলভ, ইস্যুটা সলভ। তখন আপনি কি করলেন, রিজলভে ক্লিক করলেন, ক্লিক করার পরে একটা কমেন্টসও লিখে দিলেন। অনেক সময় আমাদের সলভ হয় না, কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় এসএল এ ভায়োলেট হতে পারে। এখানে এসএল এর একটা ব্যাপার থাকে যে এত ঘন্টার মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, যদি এটার বাইরে চলে যায় তাহলে হচ্ছে এখন এই এসএল টা আসলে কে মেনটেন করে, এটা সিস্টেম থেকে হতে পারে, অথবা আপনার আইটি টিম লিডার সে করতে পারে, অথবা যিনি টিকিট রেজ করেছেন, এটা ডিপেন্ড করে যে আসলে আপনি কোন টিকিটিং সিস্টেম ইউজ করছেন, ওইটাতে আসলে কিভাবে তৈরি করা আছে ব্যাকএন্ডে সিস্টেমে, ওইভাবে করে কাজ করবে আসলে। অনেক সময় এমন হয় যে ইউজার ক্রিয়েট করে, ইউজার আছে এসএল টা এ করে দেয়, সিলেক্ট করে দেয়, বাট ইউজার তো আসলে জানে না যে এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে, আইডিতে তার নলেজ থাকে না। তো সাধারণত যেটা হয়, যিনি হচ্ছে টিকিটটা অ্যাসাইন করে দেন আপনার টিম লিডার, উনি হয়তো এসএলএটা করে দিলেন, মেনশন করে দিল যে এই কাজটা আপনি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন, যদি কমপ্লিট না করেন তাহলে হচ্ছে আপনার এসএলএটা ভায়োলেট হবে, এসএলএ ভায়োলেট হলে এটা আপনার জন্য একটা অসুবিধা, আপনার কেপিআই কমে গেল, কেপিআই এর উপর একটা প্রভাব পড়বে। আচ্ছা, তাহলে আপনি কাজটা কমপ্লিট করলেন, কাজটা কমপ্লিট করার পর আপনি রিজলভ দিলেন, একটা নোটও লিখে দিলেন, যদি 2 ঘন্টার মধ্যে অথবা এসএল এর মধ্যে সলভ না হয় আপনি একটা নোট লিখে দিলেন যে আমরা হচ্ছে পরবর্তী এই বিষয়টা নিয়ে দেখছি, অথবা ইউজার এখন ব্যস্ত আছে, অথবা কিছু একটা লিখে আপনি রিজলভ দিয়ে দিলেন, নাহলে তো আপনি এসএল এ ভায়োলেট হবে, দরকার হলে আপনি আবার নতুন করে এসএল এ টিকিটটা ক্লোজ করে দিলেন, বাট ইউজারকে আপনি পরে সাপোর্ট দিয়ে দিলেন। তো এই যে একটা ফ্লো, আপনি যখন রিজলভ করলেন, রিজলভ করলে কিন্তু আপনার আপনার কাছে একটা মেইল আসলো, অথবা ইউজারের কাছে একটা মেইল যাবে, অথবা আপনার টিম লিডারের কাছে একটা মেইল যেতে পারে, যেভাবে করে আমরা মানে ওয়ার্ক ফ্লোটা তৈরি করবো অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু একটা ওয়ার্ক ফ্লো, এই ওয়ার্ক ফ্লোটা আমরা চাইলে, এটা অনেকে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে, যেমন ম্যানেজ ইঞ্জিনিয়ার আছে, সার্ভিস ডেস্ক প্লাস, এটা টিকিটিং সিস্টেমের জন্য ইউজ করা হয়। এছাড়া অনেকেই কোম্পানির তারা নিজস্ব তাদের মতো করে টিকিটিং সিস্টেম তৈরি করে নেন। বাট মাইক্রোসফট আসলে 365 এর, আমরা আগেই একদম শুরুর দিকেই বলেছিলাম যে 365 হচ্ছে একটা কি সলিউশন, মনে আছে? 365 কে আসলে কি বলা হয়? অফিস প্রোডাক্টিভিটি সলিউশন। কেন? 365 আসলে যতগুলো সার্ভিস আমাদেরকে দিচ্ছে, এই সার্ভিসগুলোর মাধ্যমে আমাদের অফিসের প্রোডাক্টিভিটি বাড়ে, আমরা ইন্ডিভিজুয়াল খুব স্মুথলি কাজ করতে পারে, এই জন্য এটার মাধ্যমে আমাদের অফিসের প্রোডাক্টিভিটি বাড়তে থাকে। সো এই পাওয়ার অটোমেট দেখেন, এই পাওয়ার অটোমেটের মাধ্যমে আপনি এই ওয়ার্ক ফ্লোগুলো ক্রিয়েট করতে পারবেন। ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করলে যেটা হবে, আপনার আলাদা আর কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও দরকার হচ্ছে না, ম্যানেজ ইঞ্জিনও দরকার হচ্ছে না, অথবা কাস্টমাইজ কোনো ওই অর্গানাইজেশনের জন্য এরকম কোনো ডিসিশন নিতে হচ্ছে না যে না আমি একটা টিকেটিং সিস্টেম করব। তাহলে আপনার কস্টিংটা কিন্তু কমে আসছে। এই জন্য মাইক্রোসফট সবসময় বলে, অনেকেই বলে মাইক্রোসফটের প্রাইস বেশি, মাইক্রোসফটের প্রাইস আসলে বেশি না। আপনাকে চিন্তা করতে হবে আপনি যে আসলে যে বান্ডেলটা নিচ্ছেন অথবা সাবস্ক্রিপশনটা নিচ্ছেন, এখানে যতগুলো সার্ভিস আপনি কি আসলে প্রপার ইউটিলাইজেশন করেন না, কিন্তু আমরা সাধারণত কি করি,
365 নেই, বিজনেস বেসিক নেই, মেইলটা একটু ইউজ করি, টিমস, অনডে, এতটুকু করি, শেষ, আর কোনো কাজ নাই। বাট এগুলোর বাইরে যে আরো অনেকগুলো সার্ভিস আছে, এই সার্ভিসটা জানানোর উদ্দেশ্য কার, মানে এন্ড ইউজারকে জানাবেন, কে কে জানাবে আসলে এটা? প্রথমত হচ্ছে ভেন্ডর আপনাদেরকে জানাবে, মানে ভেন্ডর, যিনি হচ্ছে ভেন্ডর কাছকে ইয়ে করবেন, পারচেস করবেন, তাহলে কাস্টমারকে জানানো। আচ্ছা, ভেন্ডর জানানোর পরে ভেন্ডর এটাকে হচ্ছে ইয়ে করবে, তাদেরকে ট্রেন আপ করবে যে আপনি এইভাবে এইভাবে ইউজ করবেন। আচ্ছা, ওকে, গেল। এখন আইটি লোকজনের কাজ হচ্ছে এন্ড ইউজারকে বোঝানো যে আপনারা এগুলো ইউজ করেন, এটার জন্য আমাদের আলাদা কোনো টুল দরকার নাই, আলাদা কোনো থার্ড পার্টি সফটওয়্যারও দরকার নাই, আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে। এই কারণে মাইক্রোসফটের আসলে এই ধরনের বিভিন্ন সার্ভিস প্রতিনিয়ত তারা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস ইনক্লুড করছে। এনি কোশ্চেন? কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা কার কোনো কিছু বলার আছে এই বিষয়গুলোতে? ভাইয়া, ভাইয়া পাওয়ার এটা কি অটোমেটের জন্য কোনো ফ্রি? লাইসেন্স লাগে? হ্যাঁ, এখানে অনেক ব্যাপার আছে। একটা জিনিস মনে রাখবেন যে আসলে কোনো কিছুতেই ফ্রিতে কোনো কিছু হয় না। একটা কথা আছে, সস্তার তিন অবস্থা। আর যখন দেখবেন যে মাইক্রোসফট ফ্রি দিচ্ছে, তার মানে সেটা লিমিটেড টাইমের জন্য, অথবা এটা দিয়ে আপনি সমস্ত ফিচারগুলো পাবেন না, গেল একটা। সো আপনাকে আগে সে কি করে, যা আপনি আগে দেখেন আমার পাওয়ার অটোমেটটা আসলে কিরকম, এটা আপনার ভালো লাগে কিনা, এই সার্ভিসটা আপনি ইউজ করে মজা পান কিনা, অথবা এটা আপনার অর্গানাইজেশনের জন্য হেল্পফুল কিনা, এটা মাইক্রোসফট সবসময় বলে। পাওয়ার অ্যাপস, এটা আপনাকে ইউজ করে দেখেন ফ্রিটা এখানে হেল্পফুল কিনা, অথবা আপনার দরকার কিনা, তারপর আপনি হচ্ছে বিভিন্ন পার্সেস ইস্যু যান। ফ্রিগুলোতে আপনি সব ধরনের ফিচার পাবেন না, শুধুমাত্র ভিজুয়ালাইজেশন, না একদম বেসিক কিছু কাজ করতে পারবেন, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। এই হচ্ছে একটা অসুবিধা। বাট পাওয়ার অটোমেট হচ্ছে মাইক্রোসফট আমাদেরকে ফ্রি দিচ্ছে। আমরা একটু লাইসেন্সিং গুলো দেখে আসি, পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট, শেয়ার ফান্ড। যে লগ ইন হোক, আমরা পাওয়ার অ্যাপস, না পাওয়ার অ্যাপস লাইসেন্স। আচ্ছা, প্রাইসিং, কম্পেয়ার প্ল্যানসটা একটু সাইডে রাখি। লাইসেন্সিং গাইড দেখি কি আছে এখানে, লাইসেন্সিং গাইডে। এই একই জিনিস। দেখেন, পাওয়ার অফ ডেভেলপার প্ল্যান ফ্রি দেখাচ্ছে, মানে যেটা আপনারা পান যে কোনো সাবস্ক্রিপশন নিলে। এখানে শুধুমাত্র আপনি এই দুইটা কাজ করতে পারবেন, বিল্ড কাস্টম অ্যাপস, রান কাস্টম ওয়েবসাইট। এছাড়াও আমরা পাওয়ার অ্যাপস দিয়ে আরো অনেক ধরনের কাজ করতে পারি, এই যে কানেক্ট টু এর ডেটা, বিভিন্ন ডেটার সঙ্গে কানেক্ট করতে পারি। এই ফ্যাসিলিটিস গুলো আপনারা আসলে ফ্রিতে পাবেন না। আর যদি আপনি প্রিমিয়াম পারচেস করেন, মান্থলি হচ্ছে $20, এখানে হচ্ছে আপনি মোটামুটি ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন। সো এভাবে করে একটু দেখে নেবেন, এগুলো আমি ডিসকাস করবো না, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আরেকটা ভাই হচ্ছে এটা কি সার্ভিস নাও বা জিরা যে ইউজ করেন অল্টারনেটিভ? জিরার কথা বলছেন? জিরা বা সার্ভিস নাও ইউজ করে আমি যেখানে কাজ করি এখানে। হ্যাঁ, সেটা জিরায় আপনি ইউজ করতেই পারেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি, ধরুন যে আপনি 365 এর একটা সাবস্ক্রিপশন নিয়েছেন, এটার সঙ্গে কিন্তু মাইক্রোসফট আরো অনেক কিছু দিচ্ছে। জি মাইক্রোসফট ভাই। যেটা বলতে চাচ্ছে যে আপনারা আমার সাবস্ক্রিপশন পারচেস করেছেন, কিন্তু এটার মধ্যে যতগুলো সার্ভিস আমি দিচ্ছি আপনি সেটার প্রপার ইউটিলাইজেশন করেন না। ধরুন যে অনেকে জুম আলাদা করে পারচেস করে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মাইক্রোসফট টিমস তো সে দিচ্ছে, তাহলে আপনি কেন আলাদা করে জুম এর জন্য লাইসেন্স কিনবেন? OneDrive তো দিচ্ছে, আপনি আবার গুগল ড্রাইভ কেন আলাদা করে মানে পারচেস করবেন? অত দরকার নাই তো। আর পাওয়ার অ্যাপস দিয়ে যেটা হয়, যেটা একটু আগে বললাম, এগুলো তো আপনি অন্য এটা দিয়ে করতে পারবেন না। জিরা তো আসলে বিভিন্ন অর্গানাইজেশন ইউজ করে, আমরাও করি। চাইলে করতেই পারেন, এটা আলাদা একটা, মানে ওকে শুধু তৈরি করা হয়েছে এই ইসের জন্য, মনিটর
আপনার এটা রাখার জন্য, ট্র্যাক রাখার জন্য। হুম। পাওয়ার অটোমেট, পাওয়ার অটোমেট, হ্যাঁ ঠিক আছে। আরেকটা হবে শেয়ার পয়েন্ট। যদি আমরা শেয়ার পয়েন্টের লাইসেন্সিংটা দেখে ফেলেছি, কোথায় দেখেছিলাম? অন ড্রাইভের যখন আমরা প্র্যাকটিস করছি ওই সময় শেয়ার পয়েন্টের প্ল্যানগুলো আমরা দেখেছি। তারপর হচ্ছে আবারও দেখাচ্ছি। লাইসেন্সিং প্রাইসিং ক্ষেত্রে সবসময় মাইক্রোসফটের লিঙ্ক ফলো করবেন। আর বিভিন্ন সলিউশন টার্ন করতে গেলে সেক্ষেত্রে মাইক্রোসফট ছাড়াও অন্য লিঙ্ক ফলো করেন, কোনো অসুবিধা নেই। পাওয়ার অটোমেট, পাওয়ার অটোমেটের ক্ষেত্রে একই অবস্থা। এখানে হচ্ছে পাওয়ার অটোমেট ফ্রি ট্রায়াল। দেখেন তেমন কিছু পাচ্ছেন না খুব বেশি, শুধু ইউআই বেসড ক্লাউড ফ্লো, মানে শুধু ক্লাউড ফ্লোটা আর স্ট্যান্ডার্ড কানেকশন কানেক্টরস এতটুকুই করতে পারবেন। এখানে বলেই দিয়েছে মাইক্রোসফট এক্সপেরিমেন্টাল। আপনি মানে পিওসি এক্সপেরিমেন্টাল বেসিসে আপনি ফ্রিটা দিয়ে কাজ করেন। বাট আপনি প্রোডাকশন মানে যদি ওরকম ভাবে আপনি ফুল পেজে নিয়ে আসতে চান যে আপনি ইউজারদেরকে এইটাকে ইউজ করাবেন, সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা অথবা বাকি যেগুলো আছে এগুলো আপনাকে পারচেস করতে হবে। এই যে কি কি আছে না হয় আমি এগুলো ডিসকাস করছি না, এগুলো একটু দেখে নেবেন। কোনো টার্ম বুঝতে অসুবিধা হলে। এটা তো একটা লাইসেন্স না, একটা লাইসেন্স নিয়ে কি আপনার প্রত্যেকটা ইউজারই কাজ করতে পারবে নাকি ইউজার বেসড এটা লাইসেন্সটা? হ্যাঁ, মাইক্রোসফট 360 সব ইউজার বেস লাইসেন্স। ইউজার বেস লাইসেন্স। আচ্ছা, এরপর আসেন শেয়ার পয়েন্ট। শেয়ার পয়েন্টের প্ল্যান অন, একটা আছে প্ল্যান 2 ছিল, এটা দেখাচ্ছে না কেন? দেখানোর কথা। আচ্ছা যাই হোক, ওটা আবার চেঞ্জ করেছে কিনা জানি না। প্ল্যান 2 এবং প্ল্যান 1 এর মধ্যে আপনার কিছু স্টোরেজের ডিফারেন্স আছে, সেগুলো একটু দেখে নেবেন। ফাইল স্টোরেজ 1 টিবি, বিজনেস স্ট্যান্ডার্ড দেখানোর কথা না। শেয়ার পয়েন্ট 2 তে যেটা হয়, আমরা হচ্ছে ওয়ান ডেবের হচ্ছে আনলিমিটেড একটা স্টোরেজ পাই। এটা একবার ডিসকাস করেছিলাম। আনলিমিটেড তো না, 25 টিবির মতো। ওটা একটা এক্সপ্লেনেশন ছিল যে 5টা লাইসেন্সের বেশি নিলে তো দিন হচ্ছে আপনি ইনিশিয়ালি 5 টিবি পাবেন, দেন হচ্ছে এটা মাইক্রোসফটের সাপোর্ট নিয়ে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন। এটা ছিল হচ্ছে শেয়ার পয়েন্ট 2 এর প্ল্যান, বাট এটা এখানে দেখাচ্ছে না, আলাদা করে লিখতে হবে, লিখলে চলে আসবে। অথবা আমাদের যে একটা শিট ছিল না এন্টারপ্রাইজ প্ল্যানের, ওখানে যে আপনি জিনিসগুলো দেখে আসবেন। তো ঠিক আছে, আজ আমরা সরাসরি আসে শেয়ার পয়েন্টে চলে যাই। শেয়ার পয়েন্টে অ্যাডমিন পোর্টাল, শেয়ার পয়েন্ট দিয়ে যে ফাইল শেয়ারিং এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা জানি সবাই। অন ড্রাইভ দিয়ে আমরা যেভাবে করে শেয়ার দিয়ে পারমিশন দিই, এটা দিয়ে এখান থেকে আমরা সেম কাজ করতে পারি। শেয়ার পয়েন্টে আমরা অ্যাডমিন সেন্টার আসলে ফার্স্টে দেখতে পারবেন আছে সাইটস। আপনি কি কি ধরনের সাইট ক্রিয়েট করতে চান? সাইটসে আসলে আমাদের অ্যাক্টিভ সাইটস, মানে যে অ্যাক্টিভ সাইট ক্রিয়েট করবেন সেটা পাশাপাশি ডিলিটেড সাইট, কোনো সাইট ডিলিট করে ফেললে আপনি এটাকে আবার রেজিস্টোরও করতে পারবেন। আচ্ছা, কন্টেনার এগুলো নিয়ে আমরা কাজ করব না এখন। পলিসিস, বিভিন্ন ধরনের পলিসি, এটা আমরা আগে দেখেছি এই পোর্শনটা। শেয়ারিং, অন ড্রাইভের শেয়ারিং এর সময় আমরা এই কাজটা করেছিলাম শেয়ার পয়েন্টে অ্যাডমিন সেন্টার থেকে, সো আমরা এই জিনিসটা জানি। অ্যাক্সেস কন্ট্রোল সেম জিনিস, এগুলো আমরা ডিসকাস করেছিলাম অন ড্রাইভের সঙ্গে, শেয়ার পয়েন্টের জন্য সেম। সেটিংসে এখান থেকে আমরা বেশ কিছু সেটিংস, মানে একদম ডিফল্ট সেটিংস চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এখানে বলা হচ্ছে সেট দ্য ডিফল্ট অন ড্রাইভ ডিলিশন ফর ডিলেটেড ইউজার্স। এটা 30 ডেজ, বাই ডিফল্ট 30 ডেজ থাকে। আমরা এটাকে চাইলে কম বেশি করতে পারি। কম তো করতে পারবো না, বেশি করতে পারি আর কি। এখান থেকে স্টোরেজ আমরা কম বেশি করতে পারি, এগুলো আমরা আগেই দেখেছিলাম। কন্টেন্ট সার্ভিস, এখানে কোনো কাজ নাই, এগুলো জাস্ট ডিসকাস করে যাচ্ছি কারণ আমাদের মেইন কাজ হচ্ছে এখানে। ওটাতে আমরা লাস্টে আসছে মাইগ্রেশন, মোস্ট ইম্পর্টেন্ট। জাস্ট আপনাদের জানানোর জন্য এগুলো নিয়ে নিজেরা একটু করবেন, স্টাডি করবেন, তাহলে ভালো হবে। আপনারা জানেন কিনা শেয়ার পয়েন্ট সার্ভারও কিন্তু আছে, এটা জানেন কিনা অনেকে?
অন প্রিমিসেস শেয়ারপয়েন্ট সার্ভার আমরা ডিপ্লয় করতে পারি ব্যাংকগুলোতে অথবা বিভিন্ন মেইনলি ব্যাংকগুলোতে ইউজ করে আর কি শেয়ারপয়েন্ট সার্ভার। তো শেয়ারপয়েন্ট সার্ভার 10, 13, 16 এখন চলেছে 19 শেয়ারপয়েন্ট সার্ভার। তো যদি এমন হয় ব্যাপারটা এটা হচ্ছে আপনার শেয়ারপয়েন্ট সার্ভার, ভার্সন হচ্ছে 2019। ধরুন হচ্ছে আপনি শেয়ারপয়েন্ট সার্ভার ইউজ করছেন, ঠিক সেম ইন্টারফেস, কিছুটা একটু এদিক সেদিক আছে, মানে অনলাইনের সঙ্গে পুরোটা হুবহু মিলবে না, একটু ইন্টারফেস চেঞ্জ আছে শেয়ারপয়েন্ট সার্ভার যেটা বলছি on-prem। এখন আপনি যেহেতু শেয়ারপয়েন্ট আপনার অর্গানাইজেশনে ডিপ্লয় করা আছে, এখানে আপনার ডকুমেন্ট লাইব্রেরি থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ফাইল ফোল্ডার থাকবে। গেল। এখন আপনি নিলেন 365 এর একটা প্ল্যান। M365 মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশন আপনি পারচেস করলেন ভেন্ডরের কাছ থেকে। এখন আপনি চাচ্ছেন, আমরা সবসময় জানি যে আমাদের আস্তে আস্তে আমরা হচ্ছে হাইব্রিড, তারপর হচ্ছে হাইব্রিড করতে করতে আমরা ট্রাই করছি সবকিছু আসলে ক্লাউডে মুভ করার জন্য, কারণ ক্লাউডে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আসলে মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে, যেটা হয়তো অনপ্রেমে সব এত বেশি ফ্যাসিলিটিস আমরা পাই না। তো আপনার শেয়ার পয়েন্ট সার্ভার আছে, এখানে সমস্ত ডকুমেন্ট, তারপর যা যা ডিসকাস করেছি অনপ্রেমে সবই করা যায়, সাইট ক্রিয়েট করা যায়, তো এগুলো করা আছে। এখন আপনি চিন্তা করলেন আমার তো 365 একটা সাবস্ক্রিপশন নিলাম, এখানে তো শেয়ার পয়েন্ট অনলাইন আছে, আমি চাচ্ছি এই শেয়ার পয়েন্টের ডেটাগুলো মাইগ্রেট করে এই ক্লাউডে নিয়ে আসার জন্য। অনপ্রেম টু ক্লাউড, on-prem to cloud migration. সো on-prem to cloud migration করতে গেলে কি কি লাগবে, মানে শেয়ার পয়েন্টে কি কি থাকে আর কি কি নিতে হবে, বেসিক কি কি থাকে বলেন তো, না কি কি নিলে মাইগ্রেশন হয়ে যাবে আপনাদের মানে কি মনে হয়? সাইট থাকতে পারে, হুম হুম সাইট, তারপরে হুম আপনার ফোল্ডার, শেয়ার ফোল্ডার যেগুলো থাকে, অথবা আপনার ডকুমেন্ট। দ্যাট মিন যদি সহজ করে বলি, মানে এক কথায় বলি, কন্টেন্ট থাকে, এছাড়া কিছু থাকে না, থাকে কন্টেন্ট থাকে, তার সঙ্গে পারমিশন থাকে, রাইট? ইউজারে কাকে কি শেয়ার করা আছে না আছে, পারমিশন গুলো থাকে, সবই কন্টেন্ট। সেটা সাইট হোক অথবা অন্য কোনো ডকুমেন্ট লাইব্রেরি হোক, যেটা হলো সবই হচ্ছে কন্টেন্ট। সো আমরা যদি কোনোভাবে মাইক্রোসফটের এই শেয়ার পয়েন্ট অন প্রিমিসেস সার্ভারের কন্টেন্ট পারমিশন গুলোকে যদি ক্লাউডে মাইগ্রেট করে নিয়ে যেতে পারি, তাহলেই তো আমাদের মাইগ্রেশন সাকসেসফুল হবে, তাই কিনা? তো এটার জন্য মাইক্রোসফট আমাদেরকে হেল্প করছে, এটার জন্য কষ্ট করতে হবে না। এই যে ডাউনলোড শেয়ার পয়েন্ট মাইগ্রেশন টুল, আমরা চাইলে এই টুলটার মাধ্যমে, ফ্রি টুল মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে, এই টুলটার মাধ্যমে আমরা কি করতে পারবো, শেয়ার পয়েন্টের ডকুমেন্ট গুলো কন্টেন্ট গুলো মাইগ্রেট করতে পারবো। যদি এখন আসবে না কিছু, সরি। আচ্ছা, একটু উপরের দিকে যদি আমরা যাই, মাইগ্রেশন ম্যানেজার, এই মাইগ্রেশনের মধ্যে আরো অনেক কিছু করতে পারবেন। কি কি করতে পারবেন? কপি ইউর অন প্রিমিসেস ফাইল শেয়ার টু মাইক্রোসফট 365। যদি আপনার কোনো অন প্রিমিসেস ফাইল সার্ভার থেকে থাকে, সেগুলোকে আপনি চাইলে 365 মাইগ্রেট করে নিয়ে আসতে পারবেন।
এখন এটা কিভাবে করব এগুলো আপনার নিজেদের একটু দেখতে হবে, অথবা লার্ন মোরে গেলে ও আপনাদেরকে হেল্প করবে যে আপনি কিভাবে করবেন। এই ডকুমেন্টগুলো পড়তে হবে, স্টেপ সে বলে দিয়েছে, স্টেপ 1, স্টেপ 2, তারপর স্টেপ 3, এভাবে করে আপনার সবগুলো স্টেপ আছে। আচ্ছা, একইভাবে যদি আপনি কপি আর বক্স কন্টেন্ট, আচ্ছা যদি বক্সে কোনো হচ্ছে আপনার কন্টেন্ট থাকে, অনেকে বক্স ইউজ করে, সেক্ষেত্রে আপনি 365 নিতে পারেন। তারপর স্ট্রিম আছে, এখান থেকে নিতে পারবেন। গুগল ওয়ার্ক স্পেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গুগল ড্রাইভে যদি আপনার কোনো ডেটা থাকে, এটার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি টুল লাগবে না, আবারও বলছি। ও যেভাবে গাইড করছে, যে লার্ন মোরে যে অথবা দু একটা ভিডিও দেখে নিলেন, যদি এত ডকুমেন্ট পড়ে বুঝতে অসুবিধা হয়, আপনার চাইলে গুগল ড্রাইভ থেকে সরাসরি মাইক্রোসফট 365, দ্যাট মিনস অন ড্রাইভে আপনি ডেটা মাইগ্রেট করতে পারবেন। তারপর ড্রপবক্স থেকে পারবেন, অনেকে ইজিনেট ইউজ করে সেটা থেকে পারবেন। হ্যাঁ, যে যেটা ইউজ করে। আচ্ছা, গেল, এটা আমরা ক্যান্সেল করি, এটা আসলে কারণ আমার কোনো লাভ নেই, এখন তো আমাদের শেয়ার ফন্ট সার্ভার নেই। সো এটা ছিল মাইগ্রেশনের। মাইগ্রেশন দেন হচ্ছে রিপোর্ট। আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট আমাদের দরকার হতে পারে, ডেটা অ্যাক্সেস, গভর্নেন্স, শেয়ার পয়েন্টের রিপোর্ট হয়তো ম্যানেজমেন্ট চাইতে পারে, সেটার জন্য বিভিন্ন রিপোর্ট জেনারেট করাতে পারে, এগুলো আপনারা একটু দেখবেন। অ্যাডভান্স এপিআই অ্যাক্সেস, এপিআই এর সঙ্গে কানেক্ট করা, মোর ফিচার্স আর কি কি আছে। আমাদের আপাতত এত কোনো কাজ নাই, আমরা ডিরেক্টলি চলে যাব অ্যাক্টিভ সাইটস। একটা সাইট কিভাবে ক্রিয়েট করা যায়, ক্রিয়েট শেয়ার পয়েন্টের সাইট দুই ধরনের হতে পারে, এগুলো ভাইবার জন্য দরকার হয়। টিম সাইট আর একটা হচ্ছে কমিউনিকেশন সাইট। টিম সাইটের কাজ কি? টিম সাইট গুলো বেসিক্যালি হচ্ছে আমরা ইউজ করি মানে ছোটখাটো কন্টেন্ট, মানে আপনি যদি ওয়েবসাইটের মতো করে ইউজ করতে না চান, বিভিন্ন ব্লগ অথবা আমরা যে বলছিলাম যে প্রজেক্ট, তারপর নিউজ লেটার অথবা ইন্টারনাল যে সাইট, যদি এইটার মতো করে ইউজ করতে না চান, যদি আপনার অনেক কিছু নিউজ টুজ আপলোড না দেওয়া লাগে, ছোট পরিসরে মানে প্রাইভেট, এটাকে আমরা মানে মাইক্রোসফট এটাকে বলছে প্রাইভেট স্পেস, সেক্ষেত্রে আমরা যেটা করি টিম সাইট ক্রিয়েট করতে পারি। মানে লার্জ লেভেলে আপনার যদি কোনো ধরনের সাইট ক্রিয়েট করা না লাগে, এটা আসলে সাইটেও বলা যায় না, মানে এরকম কন্টেন্ট রাখা হয়, জাস্ট ওখান থেকে শেয়ার দেওয়া হয়। এটা হচ্ছে টিম সাইট। আরেকটা হচ্ছে কমিউনিকেশন সাইট। আচ্ছা, আমরা প্রথমত টিম সাইটকে ক্রিয়েট করি, দেখি কি আসে। বিভিন্ন ধরনের টেমপ্লেট মাইক্রোসফট আমাদের জন্য করে রেখেছে, আপনারা চাইলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। টেমপ্লেট ইউজ করলে সুবিধা হচ্ছে আপনি ওটাকে এডিট করে কাস্টমাইজ করে নিলেন, এবং টেমপ্লেটগুলো বেশ খুব ভালো। যদি মনে হয় যে আমার এই টেমপ্লেটটা হেল্পফুল, আমি এটাকে ইউজ করতে পারি, সো কোনো একটা টেমপ্লেট নিলেন। আর যদি মনে হয় যে না, আমি আসলে আমার মতো করে করতে চাই স্ট্যান্ডার্ড টিম, সো আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন। আমি এটা নিচ্ছি, ইউজ টেমপ্লেট, একটা নাম দিবেন। বলেন তো কি নাম দেওয়া যায়? এটি কম্পিউটার সলিউশন। ওকে, নামটা দিলাম, সাইট ডেসক্রিপশন যদি দিতে চান, কি পারপাসে, গ্রুপ, ইমেল অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস। দেখেন অটোমেটিকলি একটা সাইট অ্যাড্রেস ক্রিয়েট করে ফেলেছে ওর মতো করে। আচ্ছা, যদি এটা অ্যাভেলেবল না পায়, এক্সিস্ট করে, তাহলে কিন্তু আপনার নাম চেঞ্জ করে করতে হবে। গ্রুপ ওনার কে হবে, এই সাইটটা যে ক্রিয়েট হবে এটার ওনার কে হবে, মেল অ্যাড্রেসটা দু একটা ওয়ার্ড সার্চ করলে চলে আসবে। দেন হচ্ছে নেক্সট, প্রাইভেট সেটিংস, অনলি মেম্বার্স ক্যান অ্যাক্সেস। একটু খেয়াল করি, যেহেতু প্রাইভেট, অনলি মেম্বার্স ক্যান অ্যাক্সেস দিস সাইট, মানে এই যে সাইটটা আমরা ক্রিয়েট করব এখন, যাকে আমি ওনার বানালাম, এই সাইটের যারা মেম্বার হবে শুধুমাত্র তারাই এই সাইটটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটাই বলা হচ্ছে। নাকি এটাকে আপনি পাবলিক করবেন? পাবলিক করলে যেটা হবে, এনিওয়ান ইন দিস অর্গানাইজেশন ক্যান অ্যাক্সেস দিস সাইট, তার মানে আপনার অর্গানাইজেশনের যে কেউ এই সাইটে কি করতে পারবে,
মেম্বার হতে পারবে অথবা অ্যাক্সেস করতে পারবে, মানে যদি তার কাছে লিঙ্কটা থাকে তাহলে কিন্তু সে সাইটটা অ্যাক্সেস করতে পারবে অথবা ভিউ করতে পারবে। বোঝা গেছে? So, আমরা দিলাম হচ্ছে প্রাইভেট, এটা হচ্ছে সিকিউর। ল্যাঙ্গুয়েজ, তারপর আপনি যে টাইম জোন চেঞ্জ করতে চান, আমি এখন কোনো কিছু চেঞ্জ করছেন থাকবে। অ্যাড মেম্বার্স, এই সাইটটা যে ক্রিয়েট হবে আপনি কোন কোন মেম্বারকে অ্যাড করতে চান এটা আমরা চাইলে পরেও করতে পারি। দেখি অ্যাপ্লাইং টেমপ্লেট এখনো প্রসেসিং এ দেখাচ্ছে, মানে সেই স্কিপ করতে দেয় না, এটা নট ম্যান্ডেটরি। সো আমরা এটা স্কিপ করতে পারবো আশা করি। আমরা স্কিপ করি, মেম্বার পর অ্যাড করি, ফিনিশ। এটি কম্পিউটার, আমরা চাইলে পরবর্তীতে মেম্বার অ্যাড করতে পারবো। ওপেন করার পরে আপনি চাইলে এগুলো আবার এডিট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। একটা জিনিস খেয়াল করেন, ও মেসেজ দিচ্ছে, would you like to add Microsoft Teams to this group? আপনি টিমসের সঙ্গে এটাকে কানেক্ট করতে চান কিনা, অ্যাড টিমস দিলে এটা কানেক্টেড হবে, কারণ টিমসের সঙ্গে আসলে লিঙ্ক করানো সহজ কথা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কি কি আছে? বেসিক ইনফরমেশন, মেম্বার্স। মেম্বার্স হচ্ছে অনেকগুলো টাইপ দেখাচ্ছে। ওনার, এই সাইডের ওনারকে, যেমন আমি আমার নাম সিলেক্ট করলাম, দেন হচ্ছে মেম্বার্স। যদি আপনি মেম্বার অ্যাড করতে চান, সাইট অ্যাডমিন, অনেক সময় হয় না যে ধরেন যে আমি ওনার ঠিকই কিন্তু আমি আসলে সব সময় সব কাজ করব না, আমি হয়তো ওনার সরি এই সাইডের অ্যাডমিন অন্য কাউকে করে দিলাম, তাহলে সুবিধা যেটা, উনি এই সাইডে যত কাস্টমাইজেশন করা, মানে সাইটটা ঠিকঠাক করা, তার মতো করে তৈরি করা, সে এগুলো করতে পারবে। অবশ্যই তাকে পারমিশন দিতে হবে এই সাইডে, আদারওয়াইজ কিন্তু সে কাজ করতে পারবে না। সাইট ওনার্স, সাইট মেম্বার্স, সাইট ভিজিটর্স, ওকে গেল। সেটিংস, সাইট সেটিংস ভিজিটরস কি? সাইট ভিজিটরসটা সাইট ভিজিটার্স হচ্ছে আমি যখন একটা সাইট ক্রিয়েট করলাম, ও হচ্ছে শুধু ভিউ করবে। হ্যাঁ, আমি তাকে লিঙ্কটা দিলে, মানে একদম ওয়েবসাইটের মতো যেমন হয় না, এটি কম্পিউটার সলিউশন যেমন আপনারা দেখতেছেন, ও ভিউ করবে আর কি, ওর আর কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা, এরপর সেটিংস। সেটিংস আসলে পাবলিক প্রাইভেট যেটা বলছিলাম, তারপর এক্সটার্নাল ফাইল শেয়ারিং। এক্সটার্নাল ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে আপনি রেস্ট্রিকশন করতে পারেন, মানে এই, যদিও এটা সাইট ক্রিয়েট হলে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার শেয়ার হতে পারে, তো সেগুলোর ক্ষেত্রে কে কে শেয়ার করতে পারবে নাকি পারবে না সেটা বলা হচ্ছে, নাকি যে কেউ শেয়ার করতে পারবে, এগুলো স্যার আপনারা কাস্টমাইজ করে নেবেন। ওকে, আমি কোনো কিছু চেঞ্জ করছি না, ডিফল্ট যা আছে তাই রাখছি। সো এখানে আমাদের ভিউ সাইট, ভিউ সাইটে যদি আপনি যান, সরি, ভিউ সাইটে গেলে আপনি সাইটটা দেখতে পাবেন। আরেকভাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এটাকে ক্যান্সেল করে দিয়ে এই যে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলে কিন্তু ওটা আসবে, এই যে যেটা আসলো। আর যদি আপনি লিঙ্কের উপরে ক্লিক করেন তাহলে পুরো সাইটটা আসবে। দেখি সাইটটা কেমন দেখাচ্ছে, মেবি লেটার দেই। এটা হচ্ছে আমাদের টিম সাইট, আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছিলাম, এটা হচ্ছে সেটা। আচ্ছা ভাইয়া, আমি ক্রিয়েট করেছি বাট আমাকে দেখাচ্ছে ইউ নিড পারমিশন টু অ্যাক্সেস দিস সাইট। হ্যাঁ, আপনি কি আমার পোর্টাল ইউজ করছেন, ওই যে যেটা আমি দিয়েছিলাম? না, এই পোর্টাল না, অন্য একটা। হ্যাঁ, আপনি কি আপনার অর্গানাইজেশনের পোর্টাল ইউজ করছেন? রাইট, টেস্ট করার জন্য আমি জাস্ট ঢুকে আমি ট্রাই করলাম, সেম ওয়েতে গেছি বাট আপনার যদি পারমিশন না পারমিশন থাকে, পারমিশন না থাকলে কিন্তু আপনি পারবেন না করতে। শেয়ার পয়েন্টে পারমিশন আচ্ছা, লাগে, বাই ডিফল্ট হয় না। ওই ওই ইউজারের উপরে পারমিশন দিয়ে দিতে হবে হ্যাঁ, তো? পারমিশন দিতে হবে। পারমিশন এই যে এখান থেকে দিই আমরা, ধরেন যে ইউজার্স, রোলস, ম্যানেজ রোলস। বাট আমি কিন্তু আপনার মানে মেইন অ্যাকাউন্টে গেছি, একদম অ্যাডমিন অ্যাকাউন্ট যেটা, হুম, আচ্ছা, এখানে ওই পারমিশন লাগে অ্যাকাউন্টেই। শেয়ার পয়েন্ট। আপনি যদি গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর হন তাহলে সমস্যা নাই, বাট ওইটা ছাড়া অন্য কোনো কিছু হলে পারমিশন দেওয়া লাগবে। এখানে গ্রে আউট হয়ে আছে, পারমিশন গুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, দেখেন আমার, মানে আমি কোনো কিছু ক্রিয়েটই করিনি, একটা টেমপ্লেট ইউজ করলে
টেমপ্লেট ইউজ করে দেখেন মোটামুটি আমাদের একটা ছোটখাটো একটা সাইট হয়ে গেছে, বাট এটাকে আমরা কমিউনিকেশন সাইট বলি না। কমিউনিকেশন সাইট হচ্ছে আরো ভাস্ট, মানে ভাস্ট লেভেলে হয়। এখন কাজ কি আমাদের? আসলে কাজ হচ্ছে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফোল্ডার, মানে যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনার আপলোড দিতে পারবেন। এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এই যেভাবে দেখছেন এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? এডিট করতে হবে। মানে আপনাদের মতো করে নেবেন। এডিট, প্রতিটা সেকশন এসে আপনি এডিট করতে পারবেন। ধরুন যে আপনি এখানে একটা কলাম বাড়াবেন, তাহলে অ্যাড সেকশন, খেয়াল করছেন কিনা? মাউসের কার্সর রাখলে চলে আসবে অ্যাড সেকশন। ওকে, দিলাম। বাকি 4টা পরীক্ষা ছিল। তাহলে এটা আমি ফ্রাইডেতে নিয়ে নিই সবগুলো, ফ্রাইডে নাকি আরো নিতে? আর আগে দেখতে পারবেন ওই দুইটা এই দুইটা ঝামেলা হয়েছে। ওই যে দুইটা করেছে 4টা তো, 4টার মধ্যে 2টা তো আমরা এখন শুরু করিনি। আর একটা তো গেল আগে তো একটা রেজিস্ট্রেশন যদি সরে রাখছে, আর একটা বের ওইগুলি ফাঁকে ফাঁকে একটু এটা কি অ্যাজুরের কথা বলছেন নাকি উইন্ডোজ সার্ভার? হিন্দুস্তান ও আচ্ছা। ওই যে 4টা পরীক্ষা আছে না, কেন আছে কিনা হ্যাঁ, হ্যাঁ। 800 বাকি আছে, হুম, হুম। 800 এটা কালকে ট্রেড আমার সাথে কথা বলে কালকে না, তাহলে হচ্ছে ওই কাজটা করে নিলে হয় না? অ্যাজুরটাকে শেষ করে ফেলি শুক্রবার। ওটা তো চলতে থাকবে, যদি মার্কেট সবাই একটা দুটো এক্সাম শেষ করে দিতে এই বেশি অ্যাজুরটা কি লেট হবে? এই যুগটা তো আছে রেডি, ও তাহলে আমি ফ্রাইডেতে নিয়ে নিই সবগুলো। এজুরও রেডি, ওটাও রেডি, ওটাও যদি একটা এক্সাম দোকান তাহলে শুক্রবার না? এমনি যদি সন্ধ্যাবেলা অন্য প্র্যাকটিস করতে আসে যদি মারা যেতে পারে। আপনি কালকে অন্য নামের সাথে কথা শনিবারের সময় আছে, তাহলে শনিবার একটা দিয়ে দিন। শনিবার তো এমনিতে ক্লাস আছেই, একটা অসুবিধা থাকতে পারে, দুইটা দেওয়া যায়, অসুবিধা হয় না। একটা দিয়েছে তাহলে অ্যাজুর গুলো যদি দেওয়া সম্ভব হয়, যদি আপনি রেডার প্র্যাকটিস করতে আসবেন তবে আসবেন। কালকে আসতে পারি না, কালকে বসে যদি পারলে একটা দিতে হবে। পরশু দিন এক্সাম, পরশু দিন পরশু দিন এক্সাম এক্সাম কয়টা? 5টায়। এক্সাম 5টা থেকে 6টা 7টা। না, পরশু দিন কালকে হবে। যদি পাওয়া যায় কালকে মনে হয় না হবে, অফিস আছে তো, অফিস শেষ করে। তা সবচেয়ে ভালো হয় ফ্রাইডেতে আপনি অ্যাজুর গুলো ফেলান, আর শনিবার হচ্ছে দুইটা উইন্ডোজ সার্ভার ফেললেই হবে। ওইগুলো দুইটা একটু আছে, ওদের সাথে দেখি সিল করে ট্রাই করলাম। নাকি আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ফ্রাইডে আসলে তুমি বড় করার সমস্যা তো আমাদের এখানে আছে, বুঝলি আমাদের আসলে মাঝে মিলে দেখি এখানে থেকে কোনো সুযোগ আসতে পারে। একটা একটা ভালো দিতে পারে, যে কোনো একটা। আজুরের থাকলে আজুরের যদি 4টা দিলে আজুরের দিনটা আপনার বেশি সময় লাগবে না, সারাদিন 1 ঘন্টা করে লাগবে। 1 ঘন্টা করে লাগতে পারে ভাই। আর পরের গুলি কমে আসতে পারে, পরে যত দিন ততই তো 7 বেজে থাকবে, আর সকালের দিকে দেখি কোনো পাওয়া যায়। এখানে লাস্ট করলাম, আপনি তাহলে ফ্রাইডেতে দিবেন আমাদের লাস্ট করলাম একটা উইন্ডোজ সার্ভার দিবেন, একটা অন্য সার্ভার হবে, আর ওই যে দাঁড় দেওয়ার সব একটা উইন্ডোজ সার্ভার আর অ্যাজুর 4টা। 25 3টার পর থেকে দিলেও হবে। আচ্ছা, একটু খেয়াল করি। অ্যাড সেকশন দিলে আপনারা মানে 2টা কলাম নেবেন নাকি 3টা কলাম নেবেন, এটা আপনাদের মতো করে। ভার্টিক্যাল সেকশন নেবেন না কি নিতে চান? ধরুন যে আমি একটা কলাম নিলাম। তাহলে একটু খেয়াল করেন, আমাদের যে কাস্টমাইজ টেমপ্লেট, সরি, যে টেমপ্লেটটা নিয়েছিলাম তার উপরে একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল। এখন এই সেকশনে আপনি নেবেনটা কি? লেফট সাইড, রাইট সাইডে খেয়াল করেন। টেক্সট নেবেন, ইমেজ নেবেন, নিউজ নেবেন, কোনো অন্য কোনো কিছু অ্যাড করবেন, কি করতে চান? ইমেজে ক্লিক করলে ইমেজের সুবিধা হচ্ছে স্টক ইমেজ, মানে আপনার যদি কোনো থাকে আপনি ডিরেক্টলি চাইলে ওয়েব সার্চ করে আনতে পারবেন, এখান থেকে ডিরেক্টলি হচ্ছে সার্চ করে নিয়ে আসবে। অথবা আপনার যদি ওয়ান ড্রাইভে কোনো ইমেজ থাকে আপনি আগে থেকে রেখে দিলেন যে আমি আসলে এরকম একটা করব, এটার জন্য আমার কি কি ইমেজ লাগবে আপনি রেখে দিলেন একটা সেপারেট ফোল্ডার। সাইটস আপলোড দিবেন যদি আপনার ইমেজ থাকে। ধরেন যে আমার কোনো ইমেজ নাই, আমি এই মুহূর্তে ডিরেক্টলি ওয়েব সার্চ করে করতে যাচ্ছি, কিছু একটা দিই আমরা মাইক্রোসফট এই কাজগুলো সবচেয়ে ভালো উনিই করতে পারবেন যিনি আসলে ডিজাইন খুব ভালো বোঝেন। বাট কিভাবে করতে হয় আমি সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি।
এই কোনো একটা ওকে দেন হচ্ছে ইনসার্ট and trouble getting the same as far to কম্পিউটার কি বলে browse image হুম এটা হয়েছে তো ইমেজটা নিয়ে আসলাম আপনি যদি কোনো কিছু লিখতে চান এখান থেকে টেক্সট নিয়ে আবার লিখতে পারবেন এটা চাইলে আপনি শেপ চেঞ্জ করতে পারবেন ধরেন যে আপনি চাচ্ছেন সার্কেল করে দিন, হ্যাঁ তারপর রিসাইজ করতে পারবেন সবকিছু আছে একটু খেয়াল করেন উপর দিকে যা যা চান ডিলিট করতে পারবেন দেন হচ্ছে ব্রাউজ আবার কোনো একটা ইমেজ নিয়ে আসতে চাইলে আপনি সাইডে ইমেজ নিয়ে আসতে পারবেন ব্রাউজ করে আবার টেক্সট হলো রিসাইজ এটাকে রিসাইজ করতে পারবেন অ্যালাইনমেন্ট কোন অ্যালাইনটা রাখতে চান লেফট সেন্টার নাকি রাইট আচ্ছা এটা গেল এই সেকশনগুলোতে কিন্তু আপনি এই যে বিভিন্ন লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন এখানে আরো বেশি অ্যাড করতে পারবেন মানে যা যা চান এটা খুবই সহজ শুধু বোঝা দরকার আপনি আসলে কি চান কিভাবে ডিজাইন করতে চান ডিজাইন আইডিয়াটা আপনার থাকতে হবে এখানে আপনি বিভিন্ন ধরনের নিউজ পোস্ট দিতে পারেন যে অ্যাড নিউজ আমরা এটাকে রেখে দেন হচ্ছে এটাকে রিপাবলিশ করা বলে ইওর ড্রাফট হ্যাজ বিন সেভড অটোমেটিকলি সেভড হয়ে গেছে মানে আমরা যেটা দিলাম বাট যদি আপনি রিপাবলিশ না করেন তাহলে কিন্তু এটা থাকবে না চলে যাবে অবশ্যই রিপাবলিশ করতে হবে ইয়েস রিফ্রেশ দিলাম সো আমার যা যা ছিল শুধু উপরে হচ্ছে আমার এটা অ্যাড হয়ে গেল এতদিন কি এইগুলো নিয়ে কাজ করেছেন কিনা কেউ কি আছেন এগুলো নিয়ে না কাজ করছেন ভাই এগুলো হ্যাঁ করেন কিন্তু দেখে কি মনে হচ্ছে ভেরি সিম্পল না এডিট করবেন খালি বসাই দিবেন শুধু ডিজাইন আইডিয়াটা জানতে হবে কোথায় কি রাখবেন না রাখবেন আপনি চাইলে এই লেখাগুলো নাও রাখতে পারেন কোনো সমস্যা নাই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে আপনার মতো করে দিবেন চাইলে আপনি এখান থেকে আরো বাড়াতে পারেন পেজ তারপর হচ্ছে লিস্ট যা নিউজ পোস্ট বিভিন্ন ধরনের আপনি হচ্ছে নিউজ হচ্ছে পোস্ট দিতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন আমি এখানে যাচ্ছি না আমি এখন দেখাচ্ছি ও কোথায় গেল একটা কমিউনিকেশন সাইট যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে কেমন হয় ব্যাপারটা এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সাইটটা দেখতে আরো বেশি মানে একদম ওয়েবসাইটের মতো হয় এখানে সেম যদি আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন অথবা হচ্ছে নিজের মতো করে করতে পারেন ওকে দেন হচ্ছে নেক্সট সবগুলো সেম প্রসেস আচ্ছা আপনারা 2 মিনিট ওয়েট করুন আমি একটু স্যারের সঙ্গে কথা বলে আসি
আচ্ছা পরে যায় আপনার ক্লাস শেষ করে দিন হচ্ছে। এখন আসেন কমিউনিকেশন সাইট। দেখে মনে হচ্ছে না একটা ওয়েবসাইট, সবকিছু সাজানো গোছানো। এখানেও সেম একই প্রসেস আপনাকে করতে হবে। এডিট এডিট করে আপনি হচ্ছে এগুলো এডিট করতে পারেন, অথবা হচ্ছে বিভিন্ন চাইলে এক্সট্রা কোনো সেকশনও নিয়ে আসতে পারেন। ধরেন যে 2 কলাম দিলাম, দেখি 2 কলামে কি হয়। এখান থেকে আপনি স্টক ইমেজও নিয়ে আসতে পারেন, অনেকগুলো ইমেজ আছে এখানে। এটাকে যদি আমরা সেন্টারে নেই তাহলে এখানে আমরা ইমেজ দিলাম, স্টক ইমেজ। এটা করতে গেলে আগে আপনাকে প্ল্যান করে নিতে হবে ডিজাইনটা। এখন তো আমাদের যা মনে আসছে তাই দিচ্ছি আর কি। এই সেকশনগুলো প্রতিটা সেকশন আপনি ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কালার কি ছিল, হোয়াইট কালার ছিল মনে হয় নাকি? আপনারা পারবেন না এই কাজগুলো করতে? সবাই এক একটা সাইট ক্রিয়েট করে আনান তো, দেখি কিরকম হয় ডিজাইন। পারা যাবে, একটু ট্রাই করতে হবে। একদম সহজ, একদম সহজ। হ্যাঁ, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ তো। হ্যাঁ একদম শুধু প্ল্যান করতে হবে যার ডিজাইনটা কিভাবে আপনি সাজাবেন, এই ছাড়া কিচ্ছু না। আমরা এতদিন আপনাদের মনে হয়েছিল হয়তো বা যে এটা মানে খুব কঠিন কাজ, না একদমই কঠিন না। আচ্ছা এরপর আমরা পাবলিশ করে দেই। আচ্ছা ভাই, এটা এক্সটার্নাল ভাবে শেয়ার দিয়ে দেওয়া যাবে? এটা লিঙ্কটা একটু আমরা ট্রাই করে দেখি এক্সটার্নালি পাই কিনা আপনার লিঙ্ক। আচ্ছা আসতেছে, আপনার এই প্রশ্ন আসতেছে। দেখেন এখানে অনেকগুলো ট্যাব আছে না, হোম, ব্র্যান্ড, স্ট্র্যাটেজি, সবগুলো ট্যাবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আছে, একদম ওয়েবসাইটের মতো করে। এবং আপনার ট্রাই করবেন হচ্ছে টেমপ্লেট ইউজ করা। টেমপ্লেট ইউজ করলে সুবিধা যেটা হয়, মানে সময় বাঁচে আর কি। হেল্প সেন্টার, এডিট। এখন আপনার ধরুন আপনার এখানে একটা আলাদা ট্যাব দরকার, তাহলে কিভাবে নিয়ে আসবেন? হুম, আমার তো এরকম এইগুলো নাও থাকতে পারে, অথবা এটা ছাড়া আরো কম বেশি হতে পারে, পারে না? সেক্ষেত্রে আমরা যেটা করি, আহ,
এই টেমপ্লেটের কি বা এইচটিএমএল কোড পাওয়া যায় যে যেগুলো চেঞ্জ করা যাবে, কাস্টমাইজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোড দিয়ে করা যায়, কাস্টমাইজ করা যায়। মানে যদি একটু হাই লেভেলের হয় আপনি হচ্ছে শেয়ার পয়েন্টে কোড এরকম পাবেন। হ্যাঁ। আর যদি এমন হচ্ছে যে আমি ডিরেক্টলি আসলে মানে ইয়ে নাই, গ্রাফিক্যালি নাই, তখন হচ্ছে কোড দিয়ে করতে হয়। আচ্ছা, আমি যেটা খুঁজতেছিলাম ওটা পাচ্ছি না আসলে, পেজ, এটা না, এটা না। লিস্ট ক্রিয়েট করতে পারি আমরা চাইলে। যেমন আমি এর আগে যেটা ছিল টেমপ্লেট সাইট, সরি টিম সাইট, এখানে অনেকগুলো এখানে আমরা চাইলে লিস্ট ক্রিয়েট করতে পারি। ব্ল্যাঙ্ক লিস্ট, ধরুন দিলাম লার্নিং, ক্রিয়েট, এখানে যে লিস্টটা ক্রিয়েট করেছে আসার কথা, কেন আসতেছে না বুঝতেছি না। হ্যাঁ আসছে তো ভাই, আমার আসছে, হেল্প সেন্টারের পরেই আসছে। আমি পাচ্ছি না কেন, কি আই অসুবিধা? থিঙ্ক আপনি হোমে নেই, হ্যাঁ হ্যাঁ, হোমে আছেন। এখানে তো আসবে, যে লিস্টটা ক্রিয়েট করবে এখানে আসবে সাইডে। ওই নতুন করে লিঙ্ক কি আসেন তো ভাইয়া? এটা আবার কি আসলো? ও, মেজার্স। এখানে লিস্ট ক্রিয়েট করলে এখানে শো করবে। আচ্ছা, একটু ওয়েট করি দেখি। আচ্ছা, এটা আমরা পরে দেখি, অথবা আসতেও পারে, আসার কথা ছিল। লিস্ট, আরেকবার দেখি তো। ভাই লার্নিং নামে তো একটা আছে, কিন্তু গেল কোথায়? ও ওই আচ্ছা যে আচ্ছা। এই যে আসছে তো এখানে আপনার, এটা হচ্ছে কলাম আকারে আসছে তো এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য খুঁজে পাচ্ছি না। ঠিকই আছে। তো আপনি এই সেকশনের মধ্যে লার্নিং সেকশনে যা যা অ্যাড করতে চান, অ্যাড কলাম কি কি, নতুন content থাকলে কি করতে চান, এগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন। এই এইটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি, আহ, যেটা আমরা কথা বলছিলাম পাওয়ার, তারপর হচ্ছে পাওয়ার অ্যাপস। এই শেয়ার পয়েন্টের এগুলোকে আমরা এখন পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেটের সঙ্গে লিঙ্ক করাতে পারি, লিঙ্ক করে কাজ করতে পারি। আচ্ছা, আমরা পাওয়ার অ্যাপস একটু যাই। পাওয়ার অ্যাপস, পাওয়ার অ্যাপস,
পাওয়ার অ্যাপস। আচ্ছা, যেটা বলছিলেন আপনারা, শেয়ার পয়েন্টের সাইটটাকে আমরা হচ্ছে বাই ডিফল্ট কি হয়, ইন্টারনাল ওয়েবসাইট। যদি এমন হয় যে আমি এক্সটার্নাল কাউকে শেয়ার দিতে চাই, তাহলে কি করতে হয় বলেন তো? এক্সটার্নাল শেয়ারিং এর ক্ষেত্রে মনে আছে কিনা আপনাদের? শেয়ার তো আমি দিতেই পারবে, যে শেয়ার শেয়ার পেজ আপনি অথবা চাইলে আপনি কাউকে মেইলে পাঠাতে পারেন এই সাইটটা, অথবা লিঙ্কটা পাঠিয়ে দিলেন, বাট পারমিশন থাকতে হয়। আর এক্সটার্নাল কাউকে পাঠাতে চাইলে তাকে প্রথমত কি করতে হবে? কিছু এক্সট্রা কিছু কাজ করতে হবে, তারপর সে শেয়ারিংটা দিলে পাবে। সেই কাজটা কি আসলে? আগে এক্সটার্নাল ইউজার হিসেবে তাকে অ্যাড করতে হবে মেইল। রাইট, তাকে এক্সটার্নাল ইউজার হিসেবে, দ্যাট বাট মিনস আমি চাচ্ছি যে ভাইয়া কেউই মানে পাবলিক থাকবে বলে, যেই পাবে সেই লিঙ্কটা দেখবে, এরকম কোন অপশন আছে কি? না না, শেয়ার পয়েন্টের আসলে কনসেপ্টটা তো সেরকম না। ইন্টারনাল ওয়েবসাইট হিসেবে আমরা ইউজ করে থাকি, শুধুমাত্র অর্গানাইজেশনের মধ্যেই। যদি এমন হয় আগে যে কাউকে, অর্গানাইজেশনে অ্যাড করতে হবে না? হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল অর্গানাইজেশনের মধ্যে ইউজ করা হয়ে থাকে, আউটসাইড না। যদি ওকে। কাউকে অ্যাটলিস্ট দিতেই হয়, মানে পাবলিক ওয়েবসাইট হিসেবে ওইভাবে করে করা যাবে না। স্পেসিফিক কাউকে আপনি দিতে পারেন। ওকে। কেন ভাই এই সাইট কি কোনো ডোমেনের সাথে অ্যাড করা যায় না তাহলে? এটা এটা তো আপনার ইয়ে মাইক্রোসফট 365 এর ডোমেন আছেই, সেটার সঙ্গে ইয়ে করবেন, কাজ করবেন। এটা আলাদা করে করা যাবে না, এটা এভাবে করে কাজ করবে, এবং এখান থেকে শেয়ার দিয়ে ইন্টারনাল হিসেবে ইউজ করতে হবে। আপনার যেভাবে পাবলিক এক্সটার্নাল ইউজ ওয়েবসাইট, না না ওইভাবে হবে না। ওকে। ওটা মানে যদি ওটা হতো, তাহলে কিন্তু যারা ওয়েব ডেভেলপার তাদের ব্যবসাটাও থাকতো না, তার তো কোনো চাকরি থাকতো না। আর এটা এত সুন্দর করে সাজানো গোছানো যায়, এটাকে যদি আপনি পাবলিক করে করতে পারেন। না ভাই, অনেক টেমপ্লেট আছে ওটিতে করা যায় তো, বাট মানে কোড দিয়ে করলে অনেক ফ্লেক্সিবল, সেটা হলো আলাদা বিষয়। হুম হুম। এখন হ্যাঁ, মাইক্রোসফট আসলে যে ধরনের সার্ভিস দেয়, মানে আমি মাইক্রোসফটে কাজ করি বলেই বলছি না, আপনি চিন্তা করে দেখেন তো মাইক্রোসফট আসলে কি সার্ভিস দেয় না মাইক্রোসফট। মানে পুরো ওয়ার্ল্ডে আইটিতে যদি জায়ান্ট বলা হয়, মাইক্রোসফটকে বলা হয়। সে সমস্ত সার্ভিস দেয়, মানে একদম উইন্ডোজ 10 এর লাইসেন্স, অফিস, এটা থেকে শুরু করে একদম মানে পুরো হায়ার লেভেল পর্যন্ত যা আছে, কিছুই সে বাদ রাখতেছে না। এখন 365 এর সঙ্গে যেমন এআই আছে, যেমন এজ ব্রাউজার গুলো আপনি ওপেন করলে দেখবেন হচ্ছে কোপাইলট আছে, এআই ইন্টিগ্রেশন শুরু করে দিয়েছে 365 এর সাথে। সো একটা জিনিসের মধ্যে মানে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি 365 একটা সাবস্ক্রিপশন নিচ্ছেন, এটার মধ্যে এত বেশি সার্ভিস ইনক্লুডেড। আর আপনি যদি এরকম ভাবে স্পেশালি কোনো কিছু পেতে চান, সবকিছু তো এরকম থাকবে না, কিছু রেস্ট্রিকশন থাকবে, না থাকলে তো আর বিজনেস থাকবে না। আলটিমেটলি তো আসলে বিজনেস একদম যদি আপনার জন্য একদম ফ্লেক্সিবল করে দেয়, তাহলে তো অসুবিধা। এটা করবে না কখনো, ওই চাইলে করতে পারে কিন্তু করবে না। কিন্তু ভাই প্রবলেমটা হলো যে অনেকে সার্ভিস দেখা যায় অনেকগুলাই কিনে, কিন্তু অনেকগুলো আবার ইউজ করে না, থার্ড পার্টি ইউজ করে, যে হয়তোবা এটা ইউজ করার ইয়েটাই জানেন না, অথবা অন্যটা ইউজ করা সোজা, এই জন্য হয়তো মানে দেখা যায় যে এটা ইউজ না করে থার্ড পার্টিটা ইউজ করে অনেক অনেক জায়গায়। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমরা তো এডিশনাল হিসেবে দিচ্ছে মাইক্রোসফট, এটার সঙ্গে তো আমাদের মেইল, আদার সার্ভিস, সেইগুলো আমাদের ফোকাসিং থাকে। আমরা তো অনেক সময় বললাম না, শেয়ার পয়েন্টের সাইট গুলো ক্রিয়েট করিও না, পাওয়ার অ্যাপস নিয়ে কাজ করিও না, খুব হুম। বেশি করা করা হয় না। যারা আসলে এই বিষয়গুলো খুব জানে অথবা এটা নিয়ে ইন্টারেস্টেড, তারা এই প্ল্যাটফর্ম গুলো হ্যাঁ, নিয়ে ওরা আসবে। বড় বড় অর্গানাইজেশন যেগুলো ওগুলো করে এগুলো। হ্যাঁ হ্যাঁ, তো ডেফিনেটলি হ্যাঁ, ওরা করে ডেফিনেটলি। ওদের পার্সোনাল একটা সাইট থাকে, ওদের এমপ্লয়িরা বিভিন্ন জিনিস টেলকো করে access করে, টেলকো দেখে। টেলকো গুলো, কারণ আমি তো টেলকোতে একটা সময় সাপোর্ট দিয়েছি, সো টেলকো গুলো এগুলো খুব ইউজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমাদের বিভিন্ন বায়ার আছে এই সাইট গুলো ইউজ করে, অনেক সময় পারমিশন রিলেটেড ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ইদানিং। হ্যাঁ, ওভাবে করে দিতে হবে আপনাকে, গেস্ট ইউজার ক্রিয়েট করে পারমিশন নিতে হবে। ম্যানেজ অ্যাক্সেস। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল তাহলে। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমাদের একটা বায়ার আছে, আহ,
সেই বায়ার আমাদেরকে এরকম একটা এক্সটার্নাল ইউজার হিসেবে শেয়ার দিয়েছে, কাজ করতেছিল, বাট উনি তারপরে এই ইউজারটাকে মেলটাকে রিমুভ করে দিয়েছে তার সাইট থেকে, দেন নতুন করে আবার অ্যাড করেছে এক্সটার্নাল ইউজার হিসেবে। তখন আমরা যখন আমাদের কাছে লিঙ্কে ক্লিক দিচ্ছি তখন বারে বারে ওই যে আপনার অ্যাক্সেস চাচ্ছে, লগ ইন করার জন্য অ্যাক্সেস রিকোয়ার্ড। হুম। ওনাদের কাছে আমরা মেইল দিচ্ছি, ওনারা বারে বারে বলতেছে যে আমরা এটাকে পারমিশন দিয়ে দিয়েছি, অ্যাক্সেস দেওয়া আছে এই মেইলের উপরে, বাট আমরা পাই না কোনোভাবে। আচ্ছা, আগের যে পারমিশন দিয়েছিল ওগুলো ঠিকঠাক মতো মানে ক্লিয়ার করে তারপর দিয়েছে কিনা, আমার ওখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা ওই এটা তো মেইলটা যদি রিমুভই করে দেয় সেক্ষেত্রে তো I think থাকার কি কথা। থাকার কথা না, কিন্তু আমি একবার এরকম একটা পেয়েছিলাম যে আমরা ইয়ে ইউজারকে রিমুভ করে দিচ্ছি, তারপরও কেন জানি ওই ইসে শো করে, পরে আমরা ওটা মানে সলভ করি। আর এটা তো আসলে মানে প্র্যাকটিক্যালি না দেখে তো আসলে বলা যাবে না। রাইট না, কিন্তু উনি বারে বারে আপনার নোটিফিকেশন দিচ্ছে আমাদের নতুন ইউজার হিসেবে অ্যাড করছে এক্সটার্নাল, আমরা ইনভাইটেশন পাচ্ছি, সবই ঠিক আছে, বাট যখন আমরা লিখে ক্লিকে তখন এই ইউনিটটা পারমিশন টু অ্যাক্সেস। সবাইকে সবাইকে এই প্রবলেম ফেস করছেন নাকি স্পেসিফিক কেউ? অনলি আমি, একটা মেইলে। ও, শুধু আপনি প্রবলেম ফেস করছেন? তাহলে আপনি ইয়ে চেঞ্জ করে দেখেন তো, ব্রাউজার অন্য কোনো ল্যাপটপ থেকে। না, আরেকটা জিনিস আমরা হতে পারে, বিভিন্ন আপনার নেটওয়ার্ক বিভিন্ন ব্রাউজার চেঞ্জ করে দিচ্ছি। আপনার ল্যাপটপে অন্য কেউ অ্যাক্সেস করতে পারে কিনা, ধরেন যে তাকে তো একটা লিঙ্ক দেওয়া আছে, উনি আসলে এটা করতে পারে না, কিনা। ঘটনা হয়েছে কি, হুম। আমাদের এখানে বায়ার একটা মার্চেন্ডাইজার কাজ করে, তো হুম। ওনার নির্দিষ্ট ইমেইলেই হুম। এটা দেওয়া। ও ওই আচ্ছা। ইমেলটা প্রবলেম হয়েছে হচ্ছে যে অথেন্টিকেশন অ্যাপস যেটা ছিল, মোবাইলটা লস্ট হয়ে যাওয়ার পরে, মোবাইলটা নতুন মোবাইল নেওয়ার পরে ওই অ্যাকাউন্ট গুলো আর উনি ইয়ে করেছিল না, পরবর্তীতে লগ ইনই করতে পারতেছিল না। বাধ্য হয়ে ওনার সাথে কথা বলে অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়ে নতুন করে আবার সাইন ইন করতে গিয়ে এই ইস্যুটা হয়েছে। আচ্ছা আচ্ছা। না, ওটা আসলে দেখতে হবে যে ও ঠিক মানে পারমিশন অথবা উনি কোনো কিছুতে কোনো সেটিংস আসলে ইয়ে করছে কিনা। ট্রাবল শুটিং এর পার্টটা আসলে মুখে মুখে বলাটা ডিফিকাল্ট একটু। না, জাস্ট আমি শেয়ার করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, পাওয়ার অ্যাপস এর ক্ষেত্রে যেটা হয়, যেটা আমরা ডিসকাস করছিলাম, যে বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ক্রিয়েট করতে পারি। অ্যাপস ক্রিয়েট করা বলতে যে আপনি অ্যাপস অ্যাপ্লিকেশনগুলো আসলে কেমন হয়। এটাকে আমরা ক্যান্সেল করে দেই। ধরুন যে আপনি ডিজাইন করবেন কোনো একটা ফর্ম, জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি আর কি। ধরুন যে এটি কম্পিউটার সলিউশন। এখানে হয়তো আমাদের লোগো থাকতে পারে অথবা আদার্স আরো কিছু কোনো কোম্পানি ইনফরমেশন থাকতে পারে, লেখা থাকতে পারে। এরপর ধরুন যে ডেট, তারপর হচ্ছে কি কোর্স, কোর্স কোর্স আইটেম দিলাম। তারপর ডেট, কোর্স আইটেম, ফুল নেম,
ইমেল অ্যাড্রেস, আর কিছু দরকার আছে? কোর্স আইটেম, ফুল নেম, ধরুন যে আপাতত এতটুকু দিলাম। সো ডেটের এই সেকশনে একটা ইয়ে থাকবে, এই বরাবর একটা সিলেকশন করার জন্য আপনার এই ব্যবস্থা থাকবে। তারপর কোর্স আইটেম এরকম থাকবে, এবং এখানে ড্রপ ডাউন মেনু থাকবে। এখন তো দেখানো সম্ভব না, জাস্ট আপনাদের মানে আইডিয়া দেওয়ার জন্য। কোর্স আইটেম যে আপনি 365 কোর্স করবেন নাকি লিনাক্স, মাইক্রোসফট, কি কি, মানে আমরা যেভাবে করে ডিজাইন করবো আর কি, মানে এই পুরো জিনিসটাকে আমরা পাওয়ার অ্যাপসে করতে পারি। যদি আজকে দেখাবো না, জাস্ট এটা। অ্যাকচুয়ালি কি ভাই আমরা যেরকম যে গুগল ফর্ম অথবা হ্যাঁ, গুগল ফর্ম, কিন্তু গুগল ফর্মে তো ওটার থেকে আরো বেশি ভালো কিছু করতে পারবেন এখানে। হ্যাঁ, আপনার বিভিন্ন ডিজাইন না না করতে। অ্যাজ লাইক সিমিলার সেটা বুঝছি এরকম কিছু। ভাইয়া এর চেয়ে ভালো তো ফিগমা দিয়ে করা যায়, সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই। ফিগমা দিয়া সবচেয়ে ভালো ডিজাইন করা যায়, আমি করতে পারি। সিগমা? ফিগমা 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 আছে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ফিগমা দিয়ে করা যায় এই কাজগুলো ভালো। তো দেন হচ্ছে আপনি এটা সাবমিট দিলেন। সাবমিট বাটন থাকলে আর একটা ক্যান্সেল বাটনও থাকতে পারে। সো এরকম ভাবে করে আপনি চাইলে পাওয়ার অ্যাপসে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এটা জাস্ট একদম সিম্পল আমি একটা দেখালাম, মানে এটা ডিপেন্ড করে আসলে আপনার রিকোয়ারমেন্টস কি চাচ্ছেন, সে মানে যেভাবে চান সেভাবে করা সম্ভব পাওয়ার অ্যাপসে। আচ্ছা, এখন যেটা বলছিলাম শুরুর দিকে, এই পাওয়ার অ্যাপসের ব্যাক এন্ডে আপনি শেয়ার পয়েন্টটাকে কানেক্ট করে রাখতে পারেন। শেয়ার পয়েন্ট তার মানে এখানে সে ডকুমেন্ট লাইব্রেরি হিসেবে কাজ করে। এখানে একজন ইউজার যা ইনপুট দিবে, সাবমিট করবে, সবই চলে যাবে কোথায়? এই শেয়ার পয়েন্ট এখানে এসে কি হবে, স্টোর হবে। আচ্ছা, যদি অ্যাপ্রুভাল সিস্টেম করতে চান, তখন আবার পাওয়ার অটোমেটের হেল্প লাগবে। পাওয়ার অটোমেট অ্যাপ্রুভালটা কিরকম? ধরেন যে আমি এখানে একটা বাটন রাখলাম যে অ্যাপ্রুভ বাই, মানে কি এই জিনিসটাকে অ্যাপ্রুভ করবে। এই ফর্মটা আপনি সাবমিট করলেন, কিন্তু একটা অ্যাপ্রুভ বাই দিয়ে দিলাম হয়তো আলমগীর স্যারকে। উনি যতক্ষণ পর্যন্ত এটাকে অ্যাপ্রুভ করবে ততক্ষণ এটা সাবমিট হবে না। উনি চাইলে ক্যান্সেল রিজেক্টও করতে পারে। তখন শেয়ার পয়েন্টে এখানে দেখাবে যে এই ফর্মটা সাবমিট হয়নি, রিজেক্ট হয়েছে। কে রিজেক্ট করছে? অ্যাপ্রুভার। এরকম করে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল সেট করতে পারি। এখন যখনই আমরা অ্যাপ্রুভাল সেট করব, তখনই ওয়ার্ক ফ্লোর ব্যাপারটা চলে আসে। কারণ কি, উনি অ্যাপ্রুভ করলে দেন হচ্ছে এই ফ্লোটা চলবে, না হলে রিজেক্ট করলে ফ্লোটা বন্ধ হয়ে যাবে। যখন এই কাজটা করতে যাব, তখন আমাদের অ্যাকচুয়ালি লাগবে পাওয়ার অটোমেটটাকে, মানে পাওয়ার অটোমেটে ফ্লোটা ক্রিয়েট করে ওটাকে আবার পাওয়ার অ্যাপসের সঙ্গে কানেক্ট করতে হবে। আর তিনটা কাজ একসাথে করতে হবে। ক্লিয়ার? মানে আসলে কোনটার কি কাজ বুঝতে অসুবিধা আছে কিনা? আমি নেক্সট ক্লাসে পাওয়ার অ্যাপসের দেখি, ছোট করে একটা দেখাবো, আর পাওয়ার অটোমেট ফ্লোটা কিভাবে কাজ করে এটা একটু দেখাবো। দেখায় দেন হচ্ছে আমরা। ভাই আরেকবার একটু বলবেন কেন ভাই, আমি একটু বুঝিনি। আচ্ছা, এটা তো একটা ফর্ম, এটা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ এটা ফর্ম, হ্যাঁ জি ভাই, এই যে ডাটা ফর্মটা ইনপুট আমরা, করব। হ্যাঁ এটা আমরা করব হচ্ছে, এটা পাওয়ার অ্যাপস দিয়ে। হুম। পাওয়ার অ্যাপস। সো আমি একজন ইউজার এখানে ইনপুট দিল, ডেট সিলেক্ট করলো, কি কোর্স করবে, তার নাম লিখলো, মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস, সাবমিট দিল। হ্যাঁ, এটার ব্যাকএন্ড হিসেবে কাজ করছে হচ্ছে শেয়ার পয়েন্ট। এখানে যা ইনপুট দিবে সমস্ত ডেটা যাবে কোথায়? শেয়ার পয়েন্ট। এটা কানেক্টিভিটি আপনাকে করে দিতে হবে, এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে। খেয়াল, হুম। আমি বলছি যদি কোনো অ্যাপ্রুভাল সিস্টেম থাকে, হ্যাঁ,
মানে এই ফর্মটাকে আপনি সাবমিট করলেন, কিন্তু এটাকে আসলে অ্যাপ্রুভ করবো কিনা, যদিও আসলে এই সেকশনে এটা আসলে অতটা অ্যাপ্লিকেবল না, অন্যান্য আপনার ফর্মের ক্ষেত্রে দরকার হবে। এখানে আমি দিলাম হচ্ছে অ্যাপ্রুভ বাই, কে আসলে এটাকে অ্যাপ্রুভ করবে। কারণ যে আমি দিলাম আলমগীর, আলমগীর স্যার, স্যার তো লেখা থাকবে না। এখন আপনি সাবমিট করলেন, সাবমিট করার পরে এটা যাবে কার কাছে বলুন তো প্রথমত, এই ফর্মটা? শেয়ার পয়েন্ট বলেন, ডাটাবেজে। না, ডেটাবেস যাবে কিন্তু, এটা আগে অ্যাপ্রুভের কাছে, অ্যাপ্রুভাল যে হ্যাঁ করবে ওর কাছে। এটা কিন্তু আগে স্যারের কাছে যাবে। স্যার দেখবে যে সব মানে যদি মনে হয় যে না, আমি যদিও বলছি এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা অন্য অন্য, যেমন আমাদের কোম্পানিতে কি হবে, বিভিন্ন রিকুইজিশন দেই না, তখন কিন্তু অ্যাপ্রুভাল সিস্টেম থাকতে পারে যে আমার টিম লিডার আগে অ্যাপ্রুভ করবে, অথবা কাগজের সিগনেচার, এটা আপনি এই ডিজিটাল সিস্টেমে নিয়ে আসতে পারেন রিকুইজিশন ফর্ম, যে আমার প্রতি মাসে হচ্ছে পেন্সিল লাগে, এটা লাগে, সেটা লাগে, হ্যাঁ এগুলো আমরা অনেক সময় রিকুইজিশন দেই, আমার র্যাম লাগবে, র্যাম বাড়াতে হবে, আর সেই রিকুইজিশন দেওয়া লাগে, হার্ড ডিস্ক বাড়াতে হবে। তো আপনি এরকম আইটেম এরকম সেট করবেন যে রিকুইজিশন আইটেম। তো এরপর কি করলেন, অ্যাপ্রুভাল সিস্টেম করলেন। অ্যাপ্রুভাল সিস্টেমের ক্ষেত্রে উনি যদি অ্যাপ্রুভ করে দেন হচ্ছে সাবমিট হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, এই অ্যাপ্রুভাল সিস্টেম মানে আমার ওয়ার্ক ফ্লোর ব্যাপারটা তখনই চলে আসে, কারণ উনি চাইলে ওটাকে অ্যাপ্রুভ করতে পারে, অথবা এটাকে চাইলে রিজেক্ট করতে পারে, ক্যান্সেল করতে পারে। তো এই ধরনের কাজ যদি আপনাকে করতে হয়, এই যে অ্যাপ্রুভাল সিস্টেম, তখন পাওয়ার অটোমেটের ব্যাপারটা চলে আসে। এই পাওয়ার অ্যাপসের সঙ্গে তখন আপনার পাওয়ার অটোমেটটাও কানেক্ট করতে হবে। বুঝতে পারলাম? জি ভাই। এই হচ্ছে মূলত আমাদের পাওয়ার অ্যাপস, শেয়ার পয়েন্ট, পাওয়ার অটোমেট কম্বাইনলি আসলে কিভাবে কাজ করে। এই কনসেপ্টটা আপনি যদি বোঝেন, অনেকে এই জিনিসটা বোঝে না যে আসলে কোনটা কার সঙ্গে কখন দরকার হবে। এইটা জানা থাকলে আপনি পরবর্তীতে নিজে অনেক কিছু ঘাটাঘাটি করেও শিখতে পারবেন। এটা তো পাওয়ার অ্যাপ যেটা বলেন, ওটা তো শুধু ওর কাজ হলো অথেন্টিকেশন না, হুম হুম হুম। অথেন্টিকেশন দিবে আর কি। এটা পাওয়ার অ্যাপ যেটা হলো, বা আপনার একটা মিডলে যেটা থাকে। সহজ জব, একটা ভিজিবিলিটি আপনার লাগবে না, সেই ভিজিবিলিটি তো শেয়ার পয়েন্টে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ। ওই জি ভাই। ভিজিবিলিটির জন্যই তো আপনার পাওয়ার অ্যাপস, মানে অ্যাপ্লিকেশন যে কাজ করে, সহজ কথা। ঠিক আছে, আজকে এতটুকুই। কার কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আজকে ক্লোজ করবো। আর বুধবার ক্লাসটা হবে না, বুধবার, সোমবার, বুধবার, আবার আপনাদের ক্লাস হবে শনিবার। ক্লাস শনিবারে। ক্লাস হ্যাঁ, ক্লাস শেষের দিকে, আর হয়তো 2টা ক্লাস হলেই হয়ে যাবে। ভাইয়া শনিবার কোন টপিকস এর উপরে হবে? আর তো আছে এইটা, মানে পাওয়ার অটোমেট, শেয়ার পয়েন্টে দেখালে পাওয়ার অ্যাপসে অল্প কিছু দেখায়, দেন হচ্ছে টিমস এর পার্টটা আছে, মাইক্রোসফট টিমস, ওটা আমরা এখনো টাচ করিনি। টিমসটা করার পরে অর্থাৎ আমরা আমাদের দুইটা ক্লাস পাচ্ছি। আহ, দুইটা দুইটা অথবা 3টা ম্যাক্সিমাম হলে আপনার। ভাইয়া লাস্টে একটা মানে ওভারঅল একটা ক্লাস নিন যদি সম্ভব আচ্ছা, হয়। এছাড়াও আরো কোয়েরি ছিল অনেকের, কাইন্ডলি যদি হয়। 2টা কোয়েরি ছিল। সো আমি ওইটা দেখার সময় পাইনি, কারণ আমার ওই সামনে নিজেরও এক্সাম আছে রেড হ্যাটের। সো ওইটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে, সার্টিফিকেট রিনিউ করতে করতে তো অবস্থা খারাপ। আমার আরেকটা লাস্ট। জিনিস একটু রিভিউ করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না এটা নিয়ে কথা বলা হয়েছিল কিনা। কোনটা কোনটা? আহ, আমরা এটা কোর্স করতেছি, বেসিক্যালি মেইল মাইগ্রেশন নিয়ে আমাদের কোনো কথাবার্তা হয়েছিল কিনা আমার আসলে মনে পড়ছে না। না, মাইগ্রেশন নিয়ে কথাবার্তা হয়নি, কারণ এই কোর্সের সঙ্গে আসলে আপনি সবকিছু কভার হবে না, পাবেনও না। হুম। আমাদেরকে কি কোনো আইডিয়া দিতে পারবেন যে আসলে জিমরা থেকে বা জি সুইট থেকে যখন মাইক্রোসফট 365 আসবো, হুম হুম। তখন আসলে মাইগ্রেশনের ইয়াটা আসলে কিভাবে হবে, বা কোনো টুলস আছে কিনা যে টুলস এর মাধ্যমে না, মাইগ্রেশনটা করা ইজি? জি সুইট থেকে করার জন্য, মাইগ্রেশন করার জন্য কোনো টুলস লাগে না, জিমরার ক্ষেত্রে লাগে। শেয়ার কি অফ হয়ে গেছে নাকি, নাকি না, আছে? শেয়ার আছে। না শিওর আছে। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ, আচ্ছা আমি এটাকে ক্লোজ করে আপাতত। জি সুইট থেকে আমাদের হচ্ছে মাইগ্রেশন করার জন্য কোনো ইয়ে লাগে না, টুল লাগে না, এমনিতেই করা যায়।
আচ্ছা জি সুইট, তারপর গোডাডি, আচ্ছা এক্সেল, দেন হচ্ছে অথবা কারো মেইল যদি পিএসটি নামানো থাকে সেটাকে হ্যাঁ। আসলে 365 কিভাবে মাইগ্রেশন করব, যদি একটু ওইটা আমাদেরকে বলে দিতেন বা কোনো টুলস আছে এগুলো একটা আইডিয়া দিয়ে দিলে না, তাহলে সেক্ষেত্রে একটু। আমরা আইম্যাপ মাইগ্রেশন করতে পারি। এই যে মাইগ্রেশন এক্সচেঞ্জে গেলে আমরা মাইগ্রেশন, এটাকে বলা ব্যাচ বলা হয়, মাইক্রোসফট বলে এটাকে ব্যাচ ক্রিয়েট করা। আচ্ছা এটা নাম থাকবে, ধরুন যে ব্যাচ দিলাম, ব্যাচ অন অথবা মাইগ্রেশন অন। দেন হচ্ছে আপনি কিসে থেকে মানে মানে কি মাইগ্রেশন করতে চান? মাইগ্রেশন টু এক্সচেঞ্জ সার্ভার, মাইগ্রেশন ফ্রম এক্সচেঞ্জ অনলাইন, দ্যাট মিনস এক্সচেঞ্জ অনলাইন থেকে মাইগ্রেশন করবেন অন্য কোথাও, নাকি অন্য কোথাও থেকে মাইগ্রেশন করে নিয়ে এসে এক্সচেঞ্জ অনলাইনে নিয়ে আসবেন। দ্যাট মিনস আমরা সিলেক্ট করবো হচ্ছে মাইগ্রেশন টু এক্সচেঞ্জ অনলাইন, মানে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সচেঞ্জ অনলাইন বা এক্সচেঞ্জ অনলাইন, হ্যাঁ। 365 দেন হচ্ছে নেক্সট মাইগ্রেশন টাইপ কি হবে, আপনি কিসের মাধ্যমে করতে চান? দেখেন গুগল ওয়ার্কস্পেস মাইক্রোসফট অপশনই রেখেছে, তার মানে কিন্তু কোনো টুল লাগবে না আমাদের জি সুইট থেকে করতে গেলে, বুঝতে পেরেছেন? জি এটা সিলেক্ট করবেন। আর আইম্যাপ মাইগ্রেশন শুধু হচ্ছে আপনি মেইল বক্স নিয়ে আসবেন, আইম্যাপ মাইগ্রেশনও করতে পারবেন সেক্ষেত্রে। যে কোনো ওয়েব প্ল্যাটফর্ম আমাদের হয় না, আমরা বিভিন্ন ইউজ করি, ওই যে রাউন্ড কিউব, তারপর আরো কি সব জানা আছে, রাউন্ড কিউব, এই যে আমরা ওয়েব মেইল ইউজ করি। জি মানে বিভিন্ন সিপ্যানেল এর ইয়াগুলা যেগুলো থাকে আর কি। আরো দু একটা মনে করি, রাউন্ড কিউব, তারপর জোহো, জোহো মেইল, জোহো আছে, এরকম আরো অনেক আছে। সো সেগুলোর ক্ষেত্রে আপনি আইম্যাপ মাইগ্রেশন করে নিয়ে আসতে পারবেন। আর এগুলো হচ্ছে আমাদের এক্সচেঞ্জ সার্ভার থেকে, যদি এক্সচেঞ্জ অন প্রেমিসেস সার্ভার থাকে সেগুলো থেকে বিভিন্ন মাইগ্রেশনের প্রসেস। আর যদি মেইলটা আমাদের মানে আউটলুকে ডাউনলোড করা থাকে সেই ক্ষেত্রে কিভাবে করব? না না, আউটলুক তো আসলে মানে এটা তো অ্যাডমিন কোনো ইয়ে না, এটা তো ক্লায়েন্ট এন্ড ইউজ হয়। হ্যাঁ আপনাকে চিন্তা করতে হবে অ্যাডমিন পোর্টাল থেকে অ্যাডমিন পোর্টালে। আচ্ছা তার মানে আপনার জি সুইটের অ্যাডমিন পোর্টাল থাকলে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা যদি আপনার গোডাডি থাকে সেক্ষেত্রে আপনি আইম্যাপ মাইগ্রেশন করে নিয়ে আসতে পারবেন। তো গুগল ওয়ার্কস্পেস দিলেন, দেন হচ্ছে নেক্সট। এরপর মাইক্রোসফট বলে দিচ্ছে বেশ কিছু প্রসেস কি কি করতে হবে। এখানে আপনি একটু দেখে নিতে পারেন মাইগ্রেশন করতে গেলে কি কি লাগবে, কি কি রেকর্ড অ্যাড করতে হবে ডোমেনে, সেগুলো বলে দিচ্ছে এখানে। প্রিরিকুইজিটস কি সেগুলো একটু দেখে নিতে হবে আগে, কাজ শুরু করার আগে। এই যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, কি করতে হবে বলা আছে। এটা আছে জি সুইটের ইয়ে দেখাচ্ছে কোথায় কোথায় চেঞ্জ করবেন। আর সবচেয়ে ভালো হয় মানে পাশাপাশি আমি দুটোকেই প্রেফার করি। অনেক সময় দেখা যায় ডকুমেন্টেশনে অনেক কিছু ক্লিয়ার হয় না, অনেকেই বলে যে ডকুমেন্টেশন হলেই হয়ে যাবে, না, পাশাপাশি আপনি একটু ভিডিও দেখে নেবেন। ভিডিও দেখলে হয় কি আপনার ইজি হয় আর কি, বুঝতে সুবিধা হয়। অনেক সময় জি অনেক কিছু অনেক টার্মটা বুঝতে মানে বোঝা যায় না। ইউটিউবে এরকম মানে জি সুইট থেকে মাইক্রোসফট 360 এর মাইগ্রেশন খুব ভালো ভিডিও পেয়ে যাবেন আপনি। হুম, হবু আপনি ফলো করলে ওটা করতে পারবেন। শুধু জি সুইটের একটা ট্রায়াল অ্যাডমিন অ্যাকাউন্ট থাকতে হবে এবং 360 হবে অ্যাডমিন অ্যাকাউন্ট থাকতে হবে। এবং আমি বেশ কয়েকটা মাইগ্রেশন করেছি এই কোম্পানিতে আসা এর আগে, তখন তো আমি স্টার্টেকে ছিলাম। ওই সময় জি সুইট থেকে তারপর বিভিন্ন ওয়েব মেইল থেকে মাইগ্রেশন। আর মাইক্রোসফট 365 এর মানে টেনেন্ট থেকে টেনেন্ট মেল মাইগ্রেশনটাও কি হ্যাঁ, ইজিয়ার সেটা করা নাকি? যায়, সেটা করা যায়। সেটার জন্য এই যে সেটা কি? ক্রস টেনান্ট মাইগ্রেশন, একটা টেনান্ট থেকে একটা টেনান্টে মাইগ্রেশন, এটা আপনার জন্য একটু আপনি একটু ভালো এক্সপিরিয়েন্স হলে দেন হচ্ছে এইগুলোতে যাওয়া উচিত, আগে এগুলোতে যাওয়ার দরকার নাই। তবে ক্রস টেনান্ট মাইগ্রেশনের ক্ষেত্রে মাইক্রোসফটের শুধুমাত্র মাইক্রোসফটের ডকুমেন্ট ফলো করলেই হবে, ওখানে ঠিকঠাক মতো বলা আছে। বাট লেখাগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে, মানে একই লেখা বারবার পড়ছে না, হয় না অনেক সময়, হয়তো টার্মগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা সে কি বলতে চাচ্ছে বুঝতে পারছেন না। তো বারবার দেখতে হবে, অথবা বললাম ভিডিও তো আছেই, ভিডিওগুলো একটু দেখে নিলেন। জি আচ্ছা, এটা গেল মাইগ্রেশন। আর
ও জিমরার কথা বল, জিমরা থেকে অ্যাকচুয়ালি মানে ওরকম ভাবে করা যাবে না, এটা টুল ইউজ করতে হবে যদি লাইভ মাইগ্রেশন করতে চান। জিমরা টু এক্সেল অথবা জিমরা টু 365, না হলে এগুলো আরেকটা কি কাজ ফ্রি করতে হবে। টুলস? নো নো নো, পারচেস করতে হবে। তাই কি হবে? মিনিমাম আপনার 1-1.5 লাখ টাকা পড়ে যাবে জিমরা। ফ্রি কি আছে? না না, আমি তো বললাম ফ্রিতে আসলে, ফ্রি আসলে কোনো কিছু হয় না ঠিকঠাক মতো হয় না, সস্তা 3 অবস্থা বললাম না, ফ্রিতে আসলে কেউ কিছু দেয় না। ফ্রি করার জন্য ওই একটাই মেইল হ্যাঁ, ফ্রিতে নামায় কি সেরে পারবেন জানেন? আইমেপে। হ্যাঁ, ফ্রিতে আমি বলে দিচ্ছি, ফ্রিতে যেটা পারবেন ওই টুলস এর মধ্যে বলা আছে ডেমো টুল, যে আউটলুকের অনলি 25টা আইটেম অথবা 30টা আইটেম ফ্রি টুল দিয়ে করতে পারবেন, বাস জাস্ট মানে দেখা যে আপনি এই টুলটা কাজ করে কিনা। আপনার 25টা আইটেম বলতে মানে 25টা মেইলের কন্টেন্ট আমার এগুলো অনলি তো। ফর 25টা মেইল। হ্যাঁ, এরকম বেশ কিছু রেস্ট্রিকশন দেয়, এটা তো এক এক ডিপেন্ড করে এক এক টুলের উপর। সো এটা কেন করে যে আপনি আসলে দেখেন টুলটা কাজ করে কিনা, পরে ওনাদের সঙ্গে কমিউনিকেশন করলেন, এরকম চ্যাট করা যায় আর কি, ওয়েবসাইট থেকে চ্যাট করে দেন হচ্ছে কথা বলে নিলেন, বাট প্রাইসিং গুলো অনেক বেশি থাকে আর কি। হুম। আমরাও সবসময় ট্রাই করি টুল না দিয়ে মানে কিভাবে করা যায়। আর জিমরা থেকে করলে সাধারণত যেটা করি, ওই জিমরার ফরম্যাট তো আবার আলাদা কিন্তু, পিএসটি না, টিজিজেড, টিজিজেড। তাহলে ফ্রি হিসেবে যদি করতে চাই তাহলে আউটলুকে মেইল নিয়ে আর আইম্যাপ করে মেইলটাকে মুভ করা বেটার না কপি করা বেটার? না, কপি করে বাটার, কপি করে আগে নিলেন ঠিকঠাক মতো গেছে কিনা, তারপর চেক টেক করে রিচেক করে তারপর নয় সরাই ফেললেন, আগেই মুভ কিন্তু করে সরাই আমি ফেললেন। সেদিন আপনাকে একটা জিনিস বলছিলাম, হুম। সাপোজ যদি মেইল স্টোরেজ বেশি হয়ে যায় বা মেইল কোয়ান্টিটি বেশি হয়ে যায়, সাপোজ 25,000 মেইল আমি ট্রান্সফার দিলাম, তো হুম। একটা সময়ে ওই মেইল অ্যাড্রেসটার হয়তো 24 ঘন্টার জন্য সে তাকে একটা লিমিটেশন থাকে যে 24 ঘন্টায় আপনি এতটুকু মেইল কপি করতে না, পারবেন বা মাইগ্রেশনের ক্ষেত্রে আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে, এত তাড়াহুড়ো করা যাবে না। প্রতিদিন হয়তো আপনি 50টা দিলেন, কিন্তু মানে এগুলো আগে মনিটরিং করবেন, করে দেখবেন যে কি, প্রথমত আপনি 2-3টা দিয়ে দেখেন আগে, অথবা পারলে 1-2টা দিয়ে দেখেন যে কি অবস্থা, কোনো এরর দিচ্ছে কিনা। আপনি আর একটু বাড়ালেন, 10টা দিলেন, 10টা দেওয়ার পর 50টা দিলেন, 100টা দিলেন, এইভাবে করে করেন, একবারে সবগুলো দিয়ে দিলে তো বিপদ। বুঝতে পারছি। মাইগ্রেশনের আর ক্ষেত্রে আসলে তাড়াহুড়ো করা যাবে না একদম। আর এখানে বিভিন্ন ধরনের এরর আসবে, ধরেন যে আমি হয়তো একটা ফ্রেশ এনভায়রনমেন্টে দেখালাম কোনো এরর নাই, কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে প্রচুর এরর থাকে, ঝামেলা থাকে, নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যা, নেটওয়ার্কে ফায়ারওয়ালের প্রবলেম, ট্রান্সফার হচ্ছে না, এইগুলো সলভ করতে করতে দেখবেন আপনার মানে সময় চলে যাবে, 10-15 দিন এমনি চলে বুঝতে যাবে, যদি মানে ইউজারের সংখ্যা এরকম বেশি থাকে। মেইল ট্রানজেকশনের লিমিট গুলা এগুলা কি মডিফাই করা যায় নাকি 365 এর ডিফল্ট যে এটা থাকে সেটাই? আহ, বুঝতে পারেন কিসের মডিফাইয়ের কথা বলছেন? মেইল ট্রানজেকশনের লিমিটেশন যেগুলো থাকে। না না, এটা হচ্ছে ওই ওটা সিস্টেম ডিসাইড করে আসলে, ব্যান্ডউইথ যে পরিমাণ থাকে আপনার সেই স্পিডে যায় আর কি, ওরকম কোনো একটা আচ্ছা, এগুলো চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছি। ঠিক আছে। আগে হচ্ছে আপনার 365, আমি যতটুকু করালাম, তো আমার থেকে আপনারা অনেকে ভালো জানেন অনেক মানে সার্ভিসের ক্ষেত্রে, কারণ এখানে তো প্রচুর সার্ভিস, আমি হয়তো মেইল অথবা সিস্টেম রিলেটেড এইগুলোতেই হয়তো আমার ফোকাস, অথবা সিকিউরিটি। আপনাদের হয়তো অন্য প্ল্যাটফর্মে 365 হয়তো পাওয়ার বিআই, যেমন আমি যেমন পাওয়ার বিআই নিয়ে কাজ করি না, পাওয়ার বিআই হচ্ছে যারা ডেটা মানে অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, ডেটা নিয়ে কাজ করে শুধুমাত্র, তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা হয়তো পাওয়ার বিআইটা নিয়ে খুব ভালো জানেন 365 এর ক্ষেত্রে। তো এটা ডিপেন্ড করে আসলে, মানে সবগুলোতে আপনি এক্সপার্ট হতে পারবেন না, এটাই স্বাভাবিক। আর কার কোনো কোশ্চেন? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। So, আমরা নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, আমাদের ম্যাক্সিমাম ক্লাস গেলে আমাদের শনি সোম 25 তারিখ যেতে পারে, আশা করি 23 তারিখে শেষ হয়ে যাবে। আমি সেদিন খালিদ ভাইকে ফোন দিয়েছিলাম এক্সামের ব্যাপারে। উনি বলল যে হ্যাঁ সামনে প্রিপারেশন নিবে। তো
আমরা যদি 365 এর এক্সাম দিই, এর আগে তো আমাদের আরেকটা এক্সাম দিতে হবে, তাই না? হুম হুম। তাহলে এই ক্ষেত্রে প্ল্যানিং কি, বা আচ্ছা, এক্সাম দিচ্ছে একটু এরকম কোনো ইয়ে হয়েছে কিনা? রেকর্ডিংটা আমি স্টপ করে দিচ্ছি, কারণ